দিগ্বিজয়, তুই কথা দিয়েছিলি এই তুই নাগের রক্ত আজ আমায় দিবি, কিন্তু তুই তোর কাজ করতে পারিসনি। তুই ব্যর্থ। এবার আমি নিজেই নিজের হাতে এদের বুক চিরে রক্ত আর কলিজা ছিঁড়ে খাবো। হ্যাঁ, নীলাঞ্জ টলতে টলতে উঠে দাঁড়ায়। ওর দু চোখে দাবানলে তেজ স্পষ্ট। ও পাশে দাঁড়িয়ে থাকা অদ্রিনের কাঁধে শক্ত করে হাত রাখে। অদ্রিনের চোখে তখনও ঘোর কাটেনি। নীলাঞ্জ গম্ভীর স্বরে আদেশ দেয়, অদ্রিন, তুমি দিঘিজয়কে সামলাও। দিঘিজয় যেন কোনোভাবেই পালাতে না পারে। আর রূপসা, তুই আর আমি মিলে এই শয়তানটাকে আজ জাহান্নামের রাস্তা দেখাবো। রূপসা আর নীলাঞ্জ একে অপরের দিকে একবার তাকায়। দুজনের ভেতরে এখন বইছে হাজারো বছরের পুরনো গর্জন। রূপসার হাতে সে নীল বিদ্যুৎ আর নীলাঞ্জের তপ্ত আভা একসাথে মিলে এক প্রলয়ঙ্কারী শক্তি বলয় তৈরি করে। জাদুকর তার করটির মালা নাড়ি এক অশুভ কালো ধোঁয়া ছাড়তে শুরু করে। ছাদের উপর এখন এক মহাযুদ্ধের ঘনঘটা। তখনই সিঁড়ির দরজা ঠেলে হন্তদন্ত হয়ে ছাদে এসে হাজির হন অদ্রিনের বাবা ডক্টর রহমান। তার চোখে মুখে রাজ্যের আতঙ্ক আর হাতে ধরা একটা অতি প্রাচীন জীর্ণ তাম্রলিপি। তিনি গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে ওঠেন। থামুন সবাই, থামুন। ডক্টর রহমানের আকস্মিক উপস্থিতিতে জাদুকরের থমকে যায়। তিনি হাঁপাতে হাঁপাতে অদ্রিনের দিকে তাকিয়ে বলেন, আদ্রিন, এই জাদুকরকে এইভাবে মারা অসম্ভব। সাধারণ কোনো অস্ত্র বা মায়া শক্তি দিয়ে ওর গায়ে আঁচারও কাটা যাবে না, যতক্ষণ না ওর গলার ওই কালো নগেরটা ভেঙে ফেলা হচ্ছে। ওখানে ওর প্রাণভোমরা লুকিয়ে আছে। সবার নজর এবার জাদুকরের গলার সেই হাড়ের মালার মাঝখানে থাকা কুচকুচে কালো পাথরের লকেটটির দিকে যায়। সেটি থেকে নিস্তেজ এক লাল আভা বেরোচ্ছে। জাদুকর রাগে উন্মত্ত হয়ে ডক্টর রহমানের দিকে একরাশ বিষাক্ত কালো ধোঁয়া ছুড়ে দেওয়ার জন্য হাত তোলা জাদুকর রাগে উন্মত্ত হয়ে ডক্টর রহমানের দিকে একরাশ বিষাক্ত কালো ধোঁয়া ছুড়ে দেওয়ার জন্য হাত তোলে। কিন্তু নীলাঞ্জ আর রূপসা ততক্ষণে সতর্ক হয়ে যায়। নীলাঞ্জ অদ্রিনের দিকে ইশারা করে বলে, অদ্রিন, বাবার কাছে যাও। আর রূপসার সাথে সাথে চোখে চোখে ইশারায় বলে, লকেটটা আমাদের লক্ষ্য। অদ্রিন দ্রুত গিয়ে তার বাবাকে আগলে ধরে। আর রূপসা তার হাতের নীল বিদ্যুৎকে তীরের মতো তীক্ষ্ণ করে তোলে। জাদুকর এখন এক কোণঠাসা পশুর মতো গর্জন করছে। ছাদের উপর বইতে শুরু করেছে প্রলয়ঙ্কারী ঝড়ো হাওয়া। জাদুকরের সেই পৈশাচিক হাসি ছাদের চারিদিকে নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিচ্ছে। রূপসা তার হাতের বিদ্যুৎ ছুটতে যাবে, ঠিক তখনই জাদুকর তার হাত নেড়ে কুচকুচে কালো এক মায়াবী জাল বিছিয়ে দেয়। সেই ধোঁয়াময় জালের ভিতরে রূপসা বন্দী হয়ে পড়ে। ওর শরীরে সেই রূপালী আঁশগুলো জালের বিষাক্ত ছোঁয়ায় জ্বলে উঠছে। ও যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু সেই অদৃশ্য বাঁধন কাটতে পারছে না। ঠিক সেই সময় অদ্রিনের নজর যায় জাদুকরের গলার ওই দোদুল্যমান লকেটটার দিকে। চাঁদের ম্লান আলোয় লকেটের কারুকাজ স্পষ্ট হতে অদ্রিনের বুকের ভিতরটা ধক করে ওঠে। ওই বিশেষ নকশা, মাঝখানের ওই রক্তবর্ণের পাথরটা, ওটা তো কোনো সাধারণ পাথরের লকেট নয়। অদ্রিন পাথর হয়ে দাঁড়িয়ে পড়ে। ওর চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগের এক আবছা স্মৃতি। অদ্রিন গলা সবটুকু জোর দিয়ে আর্তনাদ করে ওঠে, ওটা তো মায়ের সে হারানো নেকলেস, অবিকল এক দেখতে। তবে কি মা বেঁচে আছে? মা কি এই পিশাচটার হাতে বন্দি? ডক্টর রহমানের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তার হাতের তাম্রলিপিটা থরথর করে কাঁপছে। জাদুকর এবার আরো জোরে অট্টহাসিতে হেসে ওঠে। আর সেই হাসির শব্দে করটিগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক বিভৎস আওয়াজ তুলছে। জাদুকরের চোখের মণি দুটো আগুনের মতো লাল হয়ে ওঠে। ও যেন অদ্রিনের মনের অস্থিরতা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। অদ্রিন ভাবছে, যদি ওই লকেটে ওর মায়ের প্রাণ বা স্মৃতি জড়িয়ে থাকে, তবে ওটা ভাঙলে কি ওর মাকেও চিরতরে হারিয়ে ফেলবে, নাকি এটাই মাকে উদ্ধার করার একমাত্র পথ? জাদুকরের সেই অট্টহাসি রাস্তার নিস্তব্ধতাকে চিরে যেন এক পৈশাচিক উৎসবে মেতে ওঠে। রূপসা সেই বিষাক্ত মায়া বিজারের ভেতরে ছটফট করছে। প্রতিটা সুতো যেন ওর শরীরে রূপালী আঁশগুলোকে ঝলসে দিচ্ছে। ওদিকে অদ্রিনের সারা শরীর হিম হয়ে আসে। ওই লকেট, যার কারুকাজ ওর খুব চেনা, যা ও ছোটবেলায় মায়ের গলায় দেখেছে, তা আজ এই নরখাদকের গলায়। অদ্রিনের কথা শুনে ডক্টর রহমান স্থানুর মতো দাঁড়িয়ে থাকেন। তার চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে ওঠে। তিনি রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, অদ্রিন, সত্যিটা আরো অনেক বেশি ভয়ানক। তোর মা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এই নাগবংশের এক রক্ষকর্ত্রী।
দীর্ঘ জয় আর এই জাদুকর মিলে 18 বছর আগে তাকে ছলনা করে বন্দি করে ওই লকেটে তোর মায়ের প্রাণ নেই অদ্রিন, আছে তার বন্দি আত্মা। ওটা ভাঙলেই তিনি মুক্তি পাবেন। দিগ্বিজয় তখন ছাদের এক কোণে দাঁড়িয়ে শয়তানি হাসছে। সে জানে অদ্রিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন, কিন্তু রূপসার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ওর ফিরোজা রঙের সেই মায়া ফনাগুলো নিস্তেজ হয়ে আসছে, চোখের সেই তেজস্বী আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। নীলাঞ্জ গর্জে উঠে জাদুকরের দিকে এগোতে চায়, কিন্তু জাদুকর তার হাতের হাড়ের লাঠিটা নাড়াতেই ছাদ জুড়ে আগুনের প্রাচীর তৈরি হয়। রূপসা জালের ভেতর থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, অদ্রিন, দ্বিধা করো না, মাকে মুক্ত করো। আমাদের বংশের সম্মান আর মায়ের আত্মা সবই এখন তোমার হাতে। অদ্রিন নিজের হাতের ক্ষতটার দিকে তাকায়ও বুঝতে পারছে ভালোবাসার কর্তব্যের মাঝে আজ ওকে একটাকে বেছে নিতেই হবে। প্রাসাদের ছাদে বাতাসের বেগ এখন প্রলয়ঙ্করী রূপ নিয়েছে। ধুলোর ঘূর্ণি আর মন্ত্রপুত ছায়ের আড়ালে সেই নরখাদক জাদুকরটি দাঁড়িয়ে আছে, ঠিক যেন এক মহাকালের মতো। ওর গলার সেই লকেটটি থেকে ধকধক করে এক রক্তাভ আলো বের হচ্ছে, যা অদ্রিনের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। অদ্রিন নিজের বাবাকে উদ্দেশ্য করে চিৎকার করে ওঠে, বাবা, এটা যদি মায়ের লকেট হয় তবে মা কোথায়? ডক্টর রহমানের গলার স্বর এখন যন্ত্রণায় বুঝে আসছে। তিনি পাথর হয়ে যাওয়া চোখে জাদুকরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলেন, শিগগিরই 18 বছর আগে তোর মায়ের প্রাণ নেয়নি, বরং তার পবিত্র আত্মাকে ছলনা করে লকেটে বন্দি করে ফেলেছে। এই নখাদ্যক জাদুকরকে এখন তোর মায়ের আত্মাকেই নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে। এই লকেটে ভাঙলে তোর মা মুক্তি পাবে ঠিকই, কিন্তু তার ছায়া সরে যাওয়া মাত্রই জাদুকরটি তার পূর্ণ রাক্ষসের রূপ ধারণ করবে। তখন ওকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। অদ্রিনের সামনে এখন এক ভয়াবহ ধর্মসংকট। একদিকে নিজের জন্মদাত্রী মায়ের আত্মার মুক্তি, আর অন্যদিকে এক অপ্রতিরোধ্য দানবের জেগে ওঠা। রূপসা তখনও সেই মায়া বিচারের ভেতরে ছটফট করছে। ওর জীবনী শক্তি যেন লকেটের ওই রক্তাভ আলোটা শুষে নিচ্ছে। নীলাঞ্জ নিজের ক্ষতবিক্ষত শরীর নিয়ে প্রস্তুত হচ্ছে এক মরণপণ লড়াইয়ের জন্য। অদ্রিন বুঝতে পারে আজ আর পিছিয়ে আসার পথ নেই। মায়ের আত্মাকে এভাবে অপবিত্র শক্তির দাস হয়ে থাকতে ও দিতে পারে না। ও হাতে ছুরিটা শক্ত করে চেপে ধরে। রূপসা তখনও সেই মায়াবী জালের ভিতর ছটফট করছে। জাদুকরে তৈরি সেই অদৃশ্য আর বিষাক্ত শিকলগুলো ওর কোমল শরীরে বিঁধে যাচ্ছে, আর সেই গভীর ক্ষতগুলো থেকে চুইয়ে পড়ছে রূপালী রক্ত। কিন্তু যন্ত্রণায় নীল হয়ে গেল রূপসার চোখে সেই সর্পিল মণিগুলোতে এখন আর এক ফোঁটা ভয় নেই। সেখানে জ্বলছে এক আদিম আর বিধ্বংসী প্রতিশোধের আগুন। ও যেন নিজের শরীর দিয়ে অশুভ শক্তিকে রুখে দেওয়ার শেষ চেষ্টা করছে। নীলাঞ্জ নিজের বুকে সেই আধ শুকনো ক্ষতটা এক হাত দিয়ে চেপে ধরে কোনো মতে উঠে দাঁড়ায়। ওর শরীর এখনও দুর্বল, কিন্তু দু চোখে রাজবংশের সেই চিরচেনা তেজ। ও অদ্রিনের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি আর স্থির দৃষ্টিতে তাকায়, যে চাহনিতে একাধারে দাবি আর অগাধ বিশ্বাস মিশে আছে। নীলাঞ্জ ধমকে সুরে বলে ওঠে, অদ্রিন, এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি যদি তোমার মাকে আর আমার বোনকে সত্যি বাঁচাতে চাও, তবে তোমাকে এই সাধারণ মানুষের ভয়ে চিরতরে ত্যাগ করতে হবে। আমি আর রূপসা মিলে এই জাদুকরকে ব্যস্ত রাখছি। তুমি সুযোগ বুঝে কোনোভাবে ওর গলার ওই লকেটটা লক্ষ্য করে আঘাত করো। মনে রাখো অদ্রিন, তোমার রক্তে এক প্রাচীন যোদ্ধার তেজ বইছে, যা আমার বাবা রুদ্রাক্ষ অনেক আগেই শনাক্ত করেছিলেন। আজ সেই শক্তির প্রমাণ দেওয়ার দিন। নীলাঞ্জের কথাগুলো অদ্রিনের কানে মন্ত্রের মতো বাজতে শুরু করে। ও শরীরের ভেতর এক অদ্ভুত স্পন্দন অনুভব করছে। ও একদিকে রূপসার সেই রক্তমাখা রূপালী শরীর, আর অন্যদিকে মায়ের বন্দি আত্মার হাহাকার। অদ্রিনের ভেতরে থাকা সেই সুপ্ত যোদ্ধা সত্তাটি এবার জেগে ওঠে। ও হাতে ছুরিটা এমনভাবে মুঠো করে ধরে যে ওর আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে যায়। নীলাঞ্জে এক হুঙ্কার দিয়ে জাদুকরের দিকে ধেয়ে যায়, আর রূপসা জালের ভেতর থেকে নিজের অবশিষ্ট শক্তি দিয়ে এক নীল বিদ্যুতের ঝলক ছুড়ে দেয়। জাদুকর যখন এই দুই ভাই বোনের আক্রমণ সামলাতে ব্যস্ত, অদ্রিন তখন এক ছায়ার মতো অন্ধকার আড়ালে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। লকেটের সেই লাল আলোটা এখন ওর একমাত্র লক্ষ্য। নীলাঞ্জ এক বিকট গর্জন করে ওঠে। সেই শব্দে প্রাসাদের ছাদটা যেন কেঁপে ওঠে। ওর শরীর থেকে বেরিয়ে আসে এক প্রকাণ্ড কালনাগিনীর ছায়া, যেটা ওর আত্মারই এক ভয়াবহ রূপ। সেই বিশাল ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে জাদুকরকে চারিপাশ থেকে কুণ্ডলি পাকিয়ে ঘিরে ফেলে, যেন এক জীবন্ত কারাগার। জাদুকরটি নিজের তৈরি সেই করটির মালা ছিঁড়ে নিয়ে সেটাকে এক ভয়ঙ্কর গদা হিসেবে ব্যবহার করতে শুরু করে। সে উন্মত্তের মতো সেই গদাটি বনবন করে ঘুরিয়ে নীলাঞ্জের ছায়া সাপের উপর আঘাত করতে থাকে।
প্রতিটা আঘাতে এক বিকট শব্দ হচ্ছে। জাদুকরের গলার লকেট থেকে বেরোনো লাল আলোটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নীলাঞ্জ নিজের বুকের ক্ষত অগ্রাহ্য করে সেই ছায়ামূর্তিটিকে নিয়ন্ত্রণ করছে। ওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু ও এক মুহূর্তের জন্য দম নেওয়ার সুযোগ পাচ্ছে না। জাদুকরের করটির গদা যখনই সেই ছায়ামূর্তিকে স্পর্শ করছে, সেখান থেকে বিষাক্ত আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে চারিদিকে। এই মহাযুদ্ধের মাঝখানে রূপসা নিজের মায়াবী জাল ছিঁড়ে বেরোনোর জন্য অনেক চেষ্টা করছে, আর অদ্রিন অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই সুবর্ণ মুহূর্তে যখন জাদুকরের নজর একটু সরলেও নিজের ছুরির আঘাতটা করতে পারবে। অদ্রিন নিজের হাতে থাকা সেই রূপলি পিস্তলটা দূরে ফেলে দেয়, কারণ ও এখন বুঝে গেছে এই লড়াইয়ে অস্ত্রের চেয়ে আত্মার জোর বেশি প্রয়োজন। অদ্রিন ওর বাবার দেওয়া সেই প্রাচীন তাম্রলিপিটির দিকে তাকায় এবং সেখান থেকে একটি সংস্কৃত পুঁথিপাঠ করতে শুরু করে। তখনই অদ্ভুত এক অলৌকিক কাণ্ড ঘটে। অদ্রিনের দুই হাত ধীরে ধীরে এক তীব্র নীল শিখায় জ্বলতে শুরু করে, যা ওর শরীরে রক্তের তেজ থেকে শক্তি পাচ্ছে। অদ্রিন সরাসরি রূপসার দিকে ধেয়ে যায়। রূপসা যন্ত্রণায় কাতরাচ্ছে। অদৃশ্য শিকলগুলো ওর শরীরকে ক্ষতবিক্ষত করছে দেখে অদ্রিনের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ও নিজের জ্বলন্ত হাত দুটো দিয়ে সেই মায়াবী জালটা স্পর্শ করে। নীল শিখার স্পর্শে জাদুকরের তৈরি করা সেই কুচকুচে কালো জালটি ভস্ম হতে শুরু করে। অদ্রিন রূপসার মুখটা নিজের দুই হাতে তুলে ধরে বলে, আরোহী, চোখ খুলো। আমি তোমাকে এইভাবে মরতে দিব না। আমাদের গল্প এখানে শেষ হতে পারে না। আমরা একসাথে এই অন্ধকার জয় করব। আমি তোমাকে কথা দিচ্ছি। অদ্রিনের স্পর্শ আর কণ্ঠস্বর রূপসার ভেতরে এক নতুন প্রাণ সঞ্চার করে। ওর নিস্তেজ হয়ে আসা চোখ দুটো আবারও সজীব হয়ে ওঠে। জাদুকরের দৃশ্য দেখে গর্জে ওঠে, কারণ তার সবচেয়ে শক্তিশালী জাল অদ্রিনের ভালোবাসার কাছে হার মেনেছে। রূপসা এক গভীর নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। ওর শরীরে তখন যন্ত্রণার ছাপ, কিন্তু দু চোখে এখন ধ্বংসের নেশা। অদ্রিন আর রূপসা একে অপরের দিকে তাকায়, যেন তারা একসাথে এই মহাবিশ্বের যে কোনো শক্তিকে রুখে দিতে প্রস্তুত। রূপসা অদ্রিনের খুব কাছে মুখে নিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলে, যাও অদ্রিন, আর এক মুহূর্ত দেরি করো না। ওই লকেটটি ভেঙে দাও। আমি আমার অবশিষ্ট সবটুকু জাদুকরি শক্তি দিয়ে তোমার পথ পরিষ্কার করছি। রূপসার গলার স্বর দুর্বল হলেও তাতে এক দৃঢ় সংকল্প ফুটে ওঠে। রূপসা নিজের দুই হাত প্রসারিত করে। ওর শরীর থেকে তীব্র নীল আলোর এক তরঙ্গ বের হয়ে জাদুকরের করটির গদা আর নীলাঞ্জের ছায়াসাপের যুদ্ধের মাঝখানে এক অদৃশ্য প্রাচীর তৈরি করে দেয়। সেই প্রাচীর জাদুকরকে এক মুহূর্তের জন্য অচল করে ফেলে। অদ্রিন আর এক মুহূর্ত নষ্ট করে না। ওর জ্বলন্ত হাত দুটো দিয়ে ছায়ার ধোয়ার কুয়াশা চিরে ও সরাসরি জাদুকরের দিকে দৌড় দেয়। ওর চোখে এখন কেবল লক্ষ্য ওই রক্তাভ লকেটটি। জাদুকর অদ্রিনকে আসতে দেখে হুঙ্কার দিয়ে ওঠে, কিন্তু রূপসার জাদুর প্রাচীর ওকে নড়তে দিচ্ছে না। অদ্রিন এখন জাদুকরের একদম কাছে। রূপসা তার দুই হাত আকাশের দিকে প্রসারিত করে এক বিশাল ফিরোজা রঙের ছায়াফনা তৈরি করে। সেই অলৌকিক ফনাটি জাদুকরের উপর এক অদৃশ্য অক্টোপাসের মতো চেপে বসে, ওকে স্তব্ধ করে দেয়। অদ্রিন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে না। ও বিদ্যুতের গতিতে জাদুকরের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের সর্বশক্তি দিয়ে ওর হাতের জ্বলন্ত শিখা নিয়ে জাদুকরের গলার সেই লকেটটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। লকেটটা নিচের পড়ার সাথে সাথে এক তীব্র অসহ্য সাদা আলো পুরো ছাদকে গ্রাস করে নেয়। সেই আলোর ঝটকায় সবার চোখ ধাঁধিয়ে যায়। এক করুণ সুরের মতো এক নারী ছায়া লকেট থেকে বেরিয়ে আসে। তিনি অদ্রিনের কপালে আলতো করে হাত রেখে পরম শান্তির হাসি হেসে শূন্যে মিলিয়ে যান। সেই স্পর্শে অদ্রিন মুহূর্তের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করে। জাদুকরটি যন্ত্রণায় আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে। ওর গলার লকেট ছিন্ন হতে ও শরীরে সাদা সাপের চামড়াগুলো ঝুরঝুর করে খসে পড়তে শুরু করে। সেকেন্ডের মধ্যে ও এক কুৎসিত জ্বলন্ত কঙ্কালে পরিণত হতে থাকে। ঠিক এই চরম বিশৃঙ্খলতার সুযোগ নেয় দিগ্বিজয়। জাদুকর এখন পুরোপুরি দুর্বল। সে নিজের গোপন খঞ্জরটি বের করে অতর্কিতে জাদুকরের পিঠে বসিয়ে দেয় এবং চোখের পলকে জাদুকরের হৃৎপিণ্ডটি খুবলে নেয়। সে হৃৎপিণ্ড তেজ নিজের শরীরে ধারণ করার জন্য দিগ্বিজয়ের চোখে এখন পৈশাচিক লাল আভা। দিগ্বিজয় তার হাতে সে জ্বলন্ত হৃৎপিণ্ডটির দিকে তাকিয়ে এক পৈশাচিক অট্টহাসি হেসে ওঠে। ও সারা শরীর জুড়ে এখন জাদুকরের সেই কালো জাদুর তেজ খেলা করছে। ও রক্তবর্ণ চোখে নীলাঞ্জ, রূপসা আর অদ্রিনের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, তোরা মূর্খের স্বর্গে বাস করছিস। তোরা লকেট ভেঙে ভেবেছিস জাদুকরকে হারিয়েছিস, কিন্তু ওর এই আসল শক্তি তো এই হৃৎপিণ্ডে। আমি ঠিক সময়ে নিজের স্বার্থ বুঝে নিয়েছি। এখন এই পৃথিবীর একছত্র অধিপতি হলাম আমি।
দিগ্বিজয়ের গলার স্বর আর এখন মানুষের মতো শোনাচ্ছে না, তাতে মিশে আছে জাদুকরের সেই কর্কশ আর অশুভ সুর। ওর শরীর থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া ছাদের উপর এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে। নীলাঞ্জ নিজের ক্ষতবিক্ষত শরীর নিয়ে আবারও উঠে দাঁড়ায়, কিন্তু ওর ছায়া সাপটি এখন অনেকটাই দুর্বল। রূপসা তার ফনাগুলোকে আগুনে তীরের মতো তীক্ষ্ণ করে তোলে, কিন্তু দিগ্বিজয়ের ভেতরে জাদুকরের শক্তি তাদের জন্য এক নতুন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অদ্রিন তার মায়ের শেষ স্পর্শের শক্তি অনুভব করছে, কিন্তু দিগ্বিজয়ের এই নতুন রূপ দেখেও স্তব্ধ হয়ে যায়। ছাদের উপর বইতে শুরু করেছে এক অশুভ প্রলয়ঙ্কারী ঝড়ো হাওয়া। দিগ্বিজয় সেই জ্বলন্ত হৃৎপিণ্ডটি গিলে ফেলার সাথে সাথে এক ভয়াবহ কাণ্ড ঘটে। তার সারা শরীর মুহূর্তের মধ্যে কুচকুচে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। অমর হওয়ার পরিবর্তে এক ভয়ঙ্কর অভিশাপ যেন তাকে গ্রাস করে। তার পা দুটো একসাথে জুড়ে গিয়ে এক বিশাল অশুভ অজগরের লেজে পরিণত হয়, আর তার দুহাত ভেঙে হাজার হাজার ছোট ছোট বিষাক্ত সাপের মাথায় রূপ নেয়। সে এখন এক বিভৎস দানব নাগে পরিণত হয়েছে। এই দানব নাগ দিগ্বিজয় তার হাজারো হাতের একটি বাড়িয়ে রূপসাকে এক হ্যাচকায় টেনে নিজের কাছে নিয়ে নেয়। রূপসা কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত মুঠোয় বন্দী হয়ে পড়ে। দিগ্বিজয় পৈশাচিক হাসিতে ফেটে পড়ে বলে, রূপসা, তুই আমার সাথে পাতালের অতলে যাবি? রুদ্রাক্ষ আর মায়াবতী দেখুক তাদের কন্যাকে আমি কিভাবে নরকের সাম্রাজ্যী বানাই। নীলাঞ্জ তার বোনকে বাঁচাতে আর্তনাদ করে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দানবের লেজের এক আঘাতে নীলাঞ্জ দূরে ছিটকে পড়ে। দিগ্বিজয় রূপসাকে নিয়ে ছাদের সে বিশাল ফাটল দিয়ে নিচে পাতালের অন্ধকার সুরঙ্গে অদৃশ্য হয়ে যায়। অদ্রিন পাগলের মতো সেই ফাটলের দিকে দৌড়ে গিয়ে আর্তনাদ করে ওঠে, আরোহী, কিন্তু সেখানে কেবল অন্ধকার আর শূন্যতা পড়ে থাকে। নীলাঞ্জ অদ্রিনের কাতটা শক্ত করে চেপে ধরে। ওর চোখে এখন প্রতিশোধের আগুন আর বোনের জন্য তীব্র উদ্বেগ। অদ্রিনের কান্নারত মুখের দিকে তাকিয়ে নীলাঞ্জ গম্ভীর স্বরে বলে, কেঁদে লাভ নেই অদ্রিন, সময় নষ্ট করা যাবে না। দিগ্বিজয় বোনকে নিয়ে গেছে আমাদের আসল ঠিকানায় নাগলোকে। আমাদের এখনই নাগলোকে ফিরতে হবে। রূপসাকে বাঁচাতে হলে আমাদের লড়াইয়ের ময়দান বদলাতে হবে। অদ্রিন নীলাঞ্জের চোখে সরাসরি তাকায়। অদ্রিন নিজের মধ্যে কোনো ভয় কাজ করছে না, তার মধ্যে কেবল হার না মানা জেদ ফুটে উঠেছে। অদ্রিন দৃঢ় কণ্ঠে বলে, আমিও যাব। আমি আমার মাকে হারিয়েছি, আরোহীকে আর হারাতে চাই না। দিগ্বিজয় আরোহীকে যেখানে নিয়ে যাক না কেন, আমি ওকে ফিরিয়ে আনবই। নীলাঞ্জ অদ্রিনের এই অদম্য মনোভাব দেখে একটু আশ্বস্ত হয়। সে জানে এই লড়াইয়ে অদ্রিনের সাহায্য কতটা প্রয়োজন। অদ্রিনের জ্বলন্ত হাতের তেজ আর অদম্য সাহসিকতা নাগলোকের অন্ধকারে তাদের পথ দেখাবে। প্রাসাদের ছাদের সেই ফাটল থেকে বের হওয়া কালো ধোঁয়াগুলো মৃত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছে। দিগ্বিজয় তার সেই বিভৎস দানবীয় রূপে রূপসাকে নিয়ে যে অতল গহ্বরে মিলিয়ে গেছে, সেই অন্তহীন শূন্যতার দিকে তাকিয়ে অদ্রিন দাঁড়িয়ে আছে। তার চোখ ক্রোধের তোপে আগুনের মতো জ্বলছে। এই ফাটলের ওপারে এমন এক জগৎ আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেটা হলো নাগলোক। সেখানে প্রবেশ করা মানুষের জন্য কঠোরভাবে নিষিদ্ধ, আর প্রতিটি নিঃশ্বাসের সাথে সেখানে গ্রহণ করতে হয় বিষাক্ত বাতাস। কিন্তু অদ্রিনের ভেতরে এসব নিয়ে কোনো ভয় নেই। তার শরীরে বইছে সেই প্রাচীন যোদ্ধার রক্ত, আর হৃদয়ে জ্বলছে রূপসাকে হারানো তীব্র হাহাকার। নীলাঞ্জ অদ্রিনের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, প্রস্তুত হও অদ্রিন, নিচের এই পথটা কোনো সাধারণ সুড়ঙ্গ নয়। এটা হলো কালকূটের মুখ। এখানে একবার প্রবেশ করলে ফেরার পথ বন্ধ হয়ে যেতে পারে। আমাদের এখন কেবল নিজের প্রাণেরই মায়া ত্যাগ করলেই রূপসাকে ফেরানো সম্ভব। অদ্রিন নিচে অন্ধকার গহ্বরের দিকে এক পা বাড়ালো। তার হাতের নীল শিখাটা অন্ধকারকে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছে। অদ্রিন বিড়বিড় করে বলল, রূপসা ছাড়া আমার কোনো জগৎ নেই। নরক হোক বা নাগলোক, দিগ্বিজয়কে আমি শেষ দেখে ছাড়ব। ডক্টর রহমান দূর থেকে দেখছেন তার ছেলে কিভাবে এক অলৌকিক নিয়তির দিকে এগিয়ে যাচ্ছে। এক প্রচণ্ড কম্পনের সাথে নীলাঞ্জ আর অদ্রিন সেই ফাটলের গভীরে ঝাঁপিয়ে পড়ল। চারিপাশের বাতাস যেন আর্তনাদ করে উঠল, আর ছাদের সেই ফাইলটি এক বিশাল পাথরের ছাই চাপা পড়ে বন্ধ হয়ে গেল। ওপরের পৃথিবীতে রয়ে গেল কেবল ধ্বংসস্তূপ, আর নিচে শুরু হল এক অসম যুদ্ধের নতুন অধ্যায়। ওপরের পৃথিবীতে রয়ে গেল কেবল ধ্বংসস্তূপ, আর নিচে শুরু হল এক অসম যুদ্ধের নতুন অধ্যায়। নীলাঞ্জ তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে ধীরলয়ে উঠে দাঁড়ালো। তার শরীরে জড়ানো পৃথিবীর মানুষদের ছদ্মবেশের স্যুটটি ছিন্ন ভিন্ন হয়ে ঝুলে আছে। সেই ছেঁড়া কাপড়ের আড়াল থেকে বেরিয়ে আসছে এক আদিম নাগরাজের বলিষ্ঠ পেশি, আর তার উপর ঝিলিক দিয়ে ওঠা রূপালী আঁশ। মানুষের ছদ্মবেশ ছেড়ে সে এখন তার আসল সত্তায় ফিরছে। নীলাঞ্জ অদ্রিনের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, অদ্রিন, আবেগে ভেসে তুমি যা ভাবছো আর যা করতে যাচ্ছ তা প্রায় অসম্ভব। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন মানুষ। নাগলোকের বাতাসের প্রতিটি কণা বিষে ভরা, যা তোমার ফুসফুসকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিতে পারে।
সেখান থেকে জীবন্ত ফিরে আসার কোনো পথ আজ পর্যন্ত কোনো মানুষের জানা নেই। অদ্রিন এক চুলও নড়ল না। তার চোয়াল শক্ত হয়ে এলো, কণ্ঠে ফুটে উঠল এক অভূতপূর্ব দৃঢ়তা। সেও নীলাঞ্জের চোখের দিকে চেয়ে বলল, পথ না থাকলে আমি নিচের রক্ত দিয়ে পথ তৈরি করব নীলাঞ্জ। যে আরোহী আমার জন্য, আমার ভালোবাসার জন্য নিজের পরিচয় ভুলে 18টি বছর এই পৃথিবীতে সাধারণ এক মানুষের মতো জীবন কাটিয়েছে, তার জন্য আমি সবকিছু সহ্য করে যেতে রাজি। আমাকে আটকানোর চেষ্টা করো না, কারণ আজ আমার পিছু হটার কোনো রাস্তা নেই। নীলাঞ্জ এক দৃষ্টিতে অদ্রিনের চোখের দিকে তাকিয়ে রইল। অদ্রিনের এই দৃষ্টিতে ঠিক একই রকম অবাধ্য জেদ আর আগুনের শিখা, যা সে বহু বছর আগে তার বাবা নাগরাজ রুদ্রাক্ষের চোখে দেখেছিল। এই তেজ কোনো সাধারণ মানুষের হতে পারে না। নীলাঞ্জ লম্বা একটা শ্বাস নিল। তার শরীর থেকে এক অদ্ভুত নীলাভ আভা বেরোতে শুরু করলো। সে অদ্রিনের হাতটা শক্ত করে ধরে বলল, তবে তাই হোক, যদি মরতে হয় তবে নাগলোকেই বীরের মতো মরো। এসো। নীলাঞ্জ কিছু একটা ভেবে আবারও দাঁড়িয়ে গেল। সে কিছু একটা ভেবে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে অদ্রিনের একদম সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। নীলাঞ্জ গম্ভীর ও ভারী গলায় বলল, নাগলোকে যেতে হলে তোমাকে সাধারণ মানুষ হিসেবে গেলে হবে না। এই নরস্য শরীর নিয়ে তুমি নাগলোকে এক কণা বাতাসও সহ্য করতে পারবে না। তোমাকে আমার রক্তভাই হতে হবে। আমার বিষ যখন তোমার শিরায় শিরায় বইবে, তবেই তোমার ফুসফুস পাতালে সেই ভয়াবহ চাপ আর বিষাক্ত শ্বাস সহ্য করার ক্ষমতা পাবে। কিন্তু মনে রাখো অদ্রিন, এই রূপান্তরের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তোমার মনে হবে তোমার হাড়গোড় ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে আর রক্তে আগুন লেগেছে। তুমি কি প্রস্তুত? অদ্রিন কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। ওর চোখে তখন কেবল রূপসাকে ফিরে পাওয়ার হাহাকার। নীলাঞ্জ আর দেরি করল না। সে তার ধারালো নখ দিয়ে নিজের বুকের ঠিক মাঝখানটা সজোরে চিরে ফেলল। সাথে সাথে সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো গাঢ় নীল রঙের তপ্ত রক্ত। সেই রক্ত থেকে এক অদ্ভুত ধোঁয়া উঠছে। নীলাঞ্জ অদ্রিনকে ইশারা করতে অদ্রিন এক মুহূর্ত দ্বিধা করল না। সে নিজের দুহাত পেতে সে পবিত্র ভয়ঙ্কর নীল রক্ত নিল এবং পরম শ্রদ্ধায় তা নিজের কপালে আর ঠোঁটে মেখে নিল। মুহূর্তের মধ্যে অদ্রিনের সারা শরীরে এক বৈদ্যুতিক শক খেলে গেল। ওর শিরার ভিতর দিয়ে যেন তপ্ত লাভা বইতে শুরু করেছে। ওর গায়ের চামড়া নীলচে হয়ে উঠছে আর চোখের মণি দুটো সাপের মতো শুরু হয়ে যাচ্ছে। অদ্রিন যন্ত্রণায় আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু ওর কণ্ঠস্বর থেকে বেরোলো এক অদ্ভুত গর্জন, যা মানুষের নয়। অদ্রিন তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল। তার প্রতিটা হাড় যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলছে, আর পরক্ষণে এক অদৃশ্য জাদু বলে সেগুলো নতুন করে জোড়া লাগছে। ওর শরীরের তাপমাত্রা এত বেড়ে গেল যে গায়ের চামড়া থেকে হালকা নীলচে ধোঁয়া বেরোতে শুরু করলো। অদ্রিন দাঁতে দাঁত চেপে সে অমানসিক কষ্ট সহ্য করার চেষ্টা করছে। ওর নখগুলো ক্রমে তীক্ষ্ণ আর শক্ত হয়ে উঠছে। ওর চোখে সে পরিচিত নীলমণিগুলো ক্রমেই রং বদলে এক অলৌকিক বেগুনি আভা ধারণ করলো, যা কেবল উচ্চবংশীয় নাগযোদ্ধাদের চোখে দেখা যায়। নীলাঞ্জের বিষ আর ওর নিজের ভেতরের প্রাচীন তেজ মিলে ওকে রূপান্তর করেছে এক অর্ধ নাগছায়া যোদ্ধাতে। অদ্রিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর নড়াচড়া এখন এক অদ্ভুত ক্ষিপ্রতা, আর ওর পঞ্চেন্দ্রিয় এখন কয়েক গুণ বেশি সজাগ। ও শুনতে পাচ্ছে মাটির অনেক নিচে বয়ে চলা বাতাসের শো শো শব্দ। ও অনুভব করতে পারছে রূপসার গায়ের সে পরিচিত গন্ধ, যা এখন নাগলোকের বিষাক্ত বাতাসের সাথে মিশে আসছে। নীলাঞ্জ অদ্রিনের কাঁধে হাত রাখলো। ওর চোখে এখন গভীর শ্রদ্ধা। সে ধীশ্বরে বলল, স্বাগতম ভাই, তুমি এখন আমাদেরই একজন। এবার চলো কালকূটের গহ্বরে। রূপসা বেশিক্ষণ ওই দানবের কবলে থাকলে ওর শক্তি দেখে জয় শুষে নেবে। অদ্রিন কোনো কথা না বলে নিজের বেগুনি চোখের মণি দুটো স্থির করলো সে অন্ধকার ফাটলের দিকে। ও এক লাফে সে অতল গহ্বরের দিকে ঝাঁপ দিল। ওর পেছনে নীলাঞ্জ এক প্রকাণ্ড ছায়ানাগের রূপ ধরে নিচে নেমে গেল। নীলাঞ্জ আর অদ্রিন যখন সে অতল গোপন সুড়ঙ্গ বেয়ে নাগলোকের সীমান্তে পৌঁছালো, তখন সেখানকার আকাশ টকটকে লাল, যেন কোনো ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে। কালভৈরবের মৃত্যুর পর থেকে এই রাজ্য এক চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। নাগলোকের বিশাল প্রাসাদের মূল ফটকে দাঁড়িয়েছিলেন রুদ্রাক্ষ আর মায়াবতী। মায়াবতী হঠাৎ বাতাসের গন্ধে তার সন্তানদের উপস্থিতি টের পেলেন। তিনি পাগলের মতো ছুটে এলেন, কিন্তু নীলাঞ্জকে একা দেখে তার বুকটা ধুক করে উঠল। নীলাঞ্জ, আমার রূপসা কোথায়? তুই কেন এলি? দিগ্বিজয় কি ওকে? নীলাঞ্জ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন অপরাধবোধ। মায়াবতী অদ্রিনকে দেখে সচকিত হলেন। রুদ্রাক্ষের ফনাগুলো মুহূর্তের মধ্যে রাগে লকলক করে উঠল। রুদ্রাক্ষ গর্জে উঠলেন, এই মানুষটি এখানে কেন নীলাঞ্জ? আমাদের রাজ্যে মানুষের ছায়া পড়াও অমঙ্গল। তুমি কি জানো না মানুষের স্পর্শে আমাদের পবিত্র মাটি অপবিত্র হয়ে যায়? নীলাঞ্জ অদ্রিনের সামনে এসে দাঁড়িয়ে বলল, বাবা, ও কোনো সাধারণ মানুষ না, ও আমার রক্ত ভাই। রূপসাকে বাঁচাতেও নিজের মানুষের সত্তা ত্যাগ করেছে। অদ্রিন এক ছায়া যোদ্ধা।
রুদ্রাক্ষ বিশ্বাস করতে পারলেন না, কিন্তু অদ্রিনের বেগুনি চোখের মণি দুটো আর তার শরীর থেকে বের হওয়া অদ্ভুত তেজ দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। মায়াবতী অদ্রিনের চোখের দিকে তাকিয়ে নিজের হারিয়ে যাওয়া দিনের ছায়া দেখতে পেলেন, কিন্তু তার মন রূপসার জন্য হাহাকার করছে। মায়াবতী রুদ্রাক্ষের হাত ধরে বললেন, যদিও আমাদের রূপসাকে ফিরিয়ে আনতে পারে, তবে মানুষ বা দানব যাই হোক, ওকে আমাদের গ্রহণ করতেই হবে। নীলাঞ্জ কাপা গলায় বলল, দিগ্বিজয় রূপসাকে দিয়ে নিষিদ্ধ কালো জাদু করতে চায়, যা দিয়ে সে রূপসার সমস্ত অদীম শক্তি হাসিল করতে পারবে এবং পুরো নাগলোকের সিংহাসন কবজ করে নেবে। অন্ধকূপের এই কালো জাদু মানে রূপসার শক্তির সম্পূর্ণ বিনাশ। মায়াবতী স্তব্ধ হয়ে গেলেন। তার হাতে সোনার কাকনগুলো যেন মুহূর্তের মধ্যেই ভারী হয়ে উঠল। 18 বছরের বিচ্ছেদ, রূপসাকে ফিরে পাওয়ার আশা, সবকিছু এক নিমিষে এক ভয়ঙ্কর আশঙ্কায় পরিণত হলো। তার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেল। তিনি অদ্রিনের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলেন, দিগ্বিজয় কি আমার মেয়েকে মেরে ফেলবে? অজিন, তুমি পারবে তো আমার রূপসাকে ফিরিয়ে আনতে? রুদ্রাক্ষের ফণাগুলো রাগে কাঁপছে। রুদ্রাক্ষ মনে মনে ভাবল, এখন মানুষ বা নাগের ভেদাভেদ করার সময় নেই। দিগ্বিজয়কে রুখতে হলে অদ্রিনের এই নতুন ছায়াযোদ্ধাকে প্রয়োজন। নাগলোকের সবচেয়ে গভীর এবং অভিশপ্ত অংশ হলো এই অন্ধকূপ। সেখানে বাতাস ভারী আর চারিপাশ থেকে ভেসে আসে অশরীরী আত্মার আর্তনাদ। দিগ্বিজয় তার দানবী রূপে রূপসাকে এক বিশাল প্রাচীন পাথুরে বেদুর উপর জাদু মন্ত্র পুত শিকল দিয়ে বেঁধে রেখেছে। রূপসার সেই মুগ্ধ করা রূপালী আঁশগুলো এখন বিষের আভা রূপসার সেই মুগ্ধ করা রূপালী আঁশগুলো এখন বিষের অভাবে কালচে হয়ে যাচ্ছে। তার শরীর থেকে সেই পবিত্র আভা ধীরে ধীরে নিভে আসছে আর যন্ত্রণায় নিস্তেজ হয়ে পড়েছে। দিগ্বিজয় তার হাজারো সাপের মাথা দিয়ে এক বিকট হিসিস শব্দ করে হাসলো। ওর গলার সেই জাদুকরের কণ্ঠস্বর এখন আরো কর্কশ আর ভয়াবহ। দিগ্বিজয় অট্ট হাসি দিয়ে বলল, রূপসা, তুই কাঁদছিস? তোর এই অশ্রু দিয়ে আমি আমার বিষের পাত্র পূর্ণ করব। কাল ভোরে যখন রক্তচন্দ্র উঠবে, তখন তোকে বলে দিয়ে আমি চিরকাল এই পাতালের সম্রাট হয়ে থাকব। রূপসা বহু কষ্টে মাথা তুলে দিগ্বিজয়ের দিকে তাকালো। ওর শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার আত্মায় কোনো ক্লান্তি নেই। ওর চোখে তখন ঘৃণা নয়, বরং দিগ্বিজয়ের এই অন্ধ লোভের প্রতি এক অদ্ভুত করুণা কাজ করছে। রূপসা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তুই ভুলে গেছিস দিগ্বিজয়, আমি রুদ্রাক্ষ আর মায়াবতীর কন্যা। আমার রক্তে যে আগুন আছে তা তোর এই অন্ধকূপ পুড়িয়ে ছাই করে দেবে। আর অদ্রিন, সে আসছে। আমি আমার হৃদয় স্পন্দন দিয়ে সেটা উপলব্ধি করতে পারছি। তোর বিনাশ হবে অতি দ্রুত। নীলাঞ্জ আর অদ্রিন যখন অন্ধকূপের দরজায় পৌঁছালো, তারা দেখলো সেখানে হাজার হাজার কঙ্কাল নাগ পাহাড়ে দাঁড়িয়ে আছে। এদের হাড়গোড় আগুনের শিখার মতো জ্বলছে, আর এদের কোনো মৃত্যু নেই। এরা কেবলই ধ্বংসের প্রতীক। ঠিক তখনই অদ্রিনের কাছে থাকা সেই ভাঙা লকেটটি থেকে এক মৃদু উষ্ণ আলো বিচ্ছুরিত হলো। অদ্রিন লকেটের দিকে তাকিয়ে দেখলো তার ভেতর থেকে তার মায়ের একটা অস্পষ্ট ছায়া বেরিয়ে এসেছে এবং তাকে অন্ধকারের মাঝে একটা সুপ্ত পথ দেখাচ্ছে। সেই আলোয় কঙ্কাল নাগগুলো কিছুটা পিছু হটলো। অদ্রিন দৃঢ় কণ্ঠে বলল, নীলাঞ্জ, আমাদের হাতে সময় নেই। ওই কঙ্কালগুলোকে আমি আমার শক্তি দিয়ে সামলাচ্ছি। তুমি সরাসরি পিঠের দিকে যাও, রূপসাকে রক্ষা করো। কিন্তু হঠাৎ মাটির নিচ থেকে এক বিশাল তুষার শুভ্র সাপের ফনা বেরিয়ে এলো। এটি হলো প্রাচীন স্মৃতিনাগ, নাগলোকের ইতিহাসের রক্ষক। সে মুহূর্তের মধ্যে প্রাসাদের উপরের অংশে রুদ্রাক্ষ আর মায়াবতীর সামনে এসে এক অদ্ভুত ঘোষণা করলো, যার প্রতিধ্বনি অন্ধকূপ পর্যন্ত পৌঁছালো। স্মৃতিনাগ গম্ভীর স্বরে ঘোষণা করলো, সিংহাসনের দাবিদার কেবল নীলাঞ্জ বা দিগ্বিজয় না, এই মানব যুবকটির রক্তের এমন এক রহস্য লুকিয়ে আছে যা স্বয়ং সুলতান জুলকারনাইনও গোপন করেছিলেন। আদ্রিন সাধারণ কোনো মানুষ নয়, তার শরীরে বইছে হারিয়ে যাওয়া প্রাচীন রাজবংশের রক্ত। এই ঘোষণার দিগ্বিজয় স্তব্ধ হয়ে গেল, আর অন্ধকূপের মুখে দাঁড়িয়ে অদ্রিনও নিজের হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অন্ধকূপের প্রবেশ মুখে তখন এক ভয়াবহ স্তব্ধতা। স্মৃতিনাগের সেই অমোঘ ঘোষণা যেন বাতাসের অক্সিজেনটুকু শুষে নিয়েছে। রুদ্রাক্ষের বিশাল ফণাগুলো স্থির হয়ে গেছে। তার হাজারো বছরের অভিজ্ঞ চোখে এক অজানা বিস্ময়। আজ মায়াবতীর মাতৃত্বের উদ্বেগ ছাপিয়ে এখন জেগে উঠেছে এক প্রাচীন কৌতূহল। কে এই যুবক? অদ্রিনের সারা শরীর তখন থরথর করে কাঁপছে। ওর গায়ের নীল শিরাগুলো এখন ধমনীর ভেতর দিয়ে বয়ে চলা লাল রক্ত আর শিরার নীল বিষ মিলে এক বেগুনি রঙের অগ্নিস্রোত তৈরি করেছে। ওর প্রতিটা রোমকূপ দিয়ে হালকা বাষ্প বেরোচ্ছে, যেন শরীরের ভেতর কোনো এক আগ্নেয়গিরি জেগে ওঠার চেষ্টা করছে। স্মৃতিনাগ তার তুষার শুভ্র শরীর দুলিয়ে রুদ্রাক্ষের দিকে চেয়ে বলল, মহারাজ, আপনি যাকে সামান্য মানব সন্তান ভেবে অবজ্ঞা করছেন, তার লকেটে থাকা সেই রক্তবিন্দু কোনো সাধারণ মায়ের নয়।
18 বছর আগে যে মহীয়সী নারী এই শিশুকে নিয়ে পৃথিবীতে পালিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন সুলতান জুলকারনাইনের সেই হারিয়ে যাওয়া বংশের শেষ প্রদীপ। আদ্রিনের রক্তে বইছে আদিনাগ এবং মানুষের সেই দুর্লভ সংমিশ্রণ যা স্বয়ং কালভৈরবও ধ্বংস করতে পারেননি। অন্ধকূপের গভীর থেকে দিগ্বিজয়ের অট্টহাসি মুহূর্তে থেমে গেল। রূপসা যদি অদ্রিনের এই শক্তির ছোঁয়া পায় তবে তার কালো জাদুর কোনো প্রভাবই কাজ করবে না। সে চিৎকার করে তার কঙ্কাল নাগদের আদেশ দিল, শেষ করে দাও ওকে, এখনই ওর মাথা ছিঁড়ে নিয়ে আসো আমার কাছে। হাজার হাজার কঙ্কাল নাগ একযোগে অদ্রিনের দিকে ধেয়ে এলো। অদ্রিন যন্ত্রণায় নীল হয়ে যাওয়া নিজের হাতের দিকে তাকালো। হঠাৎ ওর লকেট থেকে সেই বেগুনি আভা ওর শরীরে ছড়িয়ে পড়ল। অদ্রিন মাথা তুলে তাকালো। ওর চোখ এখন আর সাধারণ মানুষের মতো নেই, এক প্রচণ্ড শক্তিশালী ছায়া যোদ্ধার। সে গগন বিদারী এক হুঙ্কার দিয়ে মাটির উপর সজোরে হাত রাখলো। সাথে সাথে এক বিশাল বেগুনি আগুনের ঢেউ কঙ্কাল নাগদের ছাই করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। নীলাঞ্জ পাশে দাঁড়িয়ে অবাক হয়ে বিড়বিড় করলো, ভাই তুমি শুধু আমার রক্ত ভাই নও, তুমি তো এই রাজ্যের হারানো উত্তর অধিকারী। স্মৃতিনাগ যখন এই গোপন সত্য উন্মোচন করলো তখন অন্ধকূপের শীতল বাতাস যেন হঠাৎ তপ্ত হয়ে উঠল। রুদ্রাক্ষের মতো প্রতাপশালী নাগরাজও এক পা পিছিয়ে গেলেন। তার মনে পড়ে গেল 500 বছর আগের সেই চুক্তির কথা, যা সময়ের সাথে ঢাকা পড়ে গিয়েছিল। রুদ্রাক্ষের চোখে বিস্ময়ের অনুশোচনা মিলেমিশে একাকার হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, তার মানে অদ্রিনের মা কেবল এক সাধারণ মানবী ছিলেন না, তিনি ছিলেন সেই পবিত্র রক্তমণির শেষ প্রহরী। আর দিগ্বিজয় 18 বছর ধরে সেই মণির সন্ধানেই আমাদের বংশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে। মায়াবতী দুহাতে নিজের মুখ ঢাকলেন। অদ্রিনের মা নিজের প্রাণ দিয়ে অদ্রিনকে পৃথিবীতে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। এটি কেবল একজন মায়ের আত্মত্যাগ ছিল না, বরং নাগলোক আর সূর্যলোকে সে পবিত্র উত্তরাধিকারকে বাঁচানোর এক মরণপণ লড়াই ছিল। স্মৃতিনাগ আবারও কথা বলে উঠল, মহারাজ দিগ্বিজয় রূপসাকে অন্ধকূলে নিয়ে গেছে কারণ ও জানে রূপসার শরীরে আদিম নাগ শক্তির সাথে যদি আদ্রিনের এই সূর্যবংশীয় রক্ত মিশিয়ে দেওয়া যায় তবে সে এমন এক শক্তির অধিকারী হবে যা দিয়ে সে স্বর্গ মর্ত্য পাতাল 3 ভুবন জয় করতে পারবে। কিন্তু এই প্রক্রিয়া আদ্রিন আর রূপসা দুজনেই জীবন্ত কঙ্কালে পরিণত হবে। অদ্রিনের ভেতরে তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটছে। লকেটের সেই বেগুনি আলো এখন আর লকেটে সীমাবদ্ধ নেই, তার হাতের শিরার নীল বিষের সাথে মিশে সোনালি এক আভায় রূপান্তরিত হচ্ছে। ওর সেই ছায়া যোদ্ধার রূপ এখন আরো উজ্জ্বল আর পবিত্র হয়ে উঠেছে। অদ্রিন নীলাঞ্জের দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল, নীলাঞ্জ, আজ আমি কেবল আমার ভালোবাসার জন্য লড়ব না, আজ আমি লড়ব আমার পূর্বপুরুষদের সম্মানের জন্য আর তোমাদের এই অভিশপ্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য। দিগ্বিজয়কে আজ সূর্যবংশের ভেসে পড়তে হবে। নীলাঞ্জ অবাক হয়ে দেখল অদ্রিনের হাতের নীল আঁশগুলোর কিনারা দিয়ে এখন আগুনের মতো সোনালি আভা ঠিকরে বেরোচ্ছে। অন্ধকূপের চারিপাশে দেয়ালে খোদাই করা প্রাচীন চিহ্নগুলো এখন দিগ্বিজয়ের পৈশাচিক জাদুর প্রভাবে রক্তবর্ণ ধারণ করেছে। রূপসা সেই বেদির উপর শিকলবন্দি অবস্থায় ছটফট করছে। যন্ত্রণায় তার নীলচে হয়ে আসা ঠোঁট দুটো কাঁপছে। তার শরীর থেকে জীবনের শেষ আভাগুলো যেন শুষে নিচ্ছে ওই অভিশপ্ত পাথর। দিগ্বিজয় তার দানবীয় শরীরের হাজারো সাপের হাতের একটিতে সেই কুখ্যাত হাড়ের তৈরি ছোড়াটা উঁচিয়ে ধরল। ছোড়ার ফলা থেকে এক বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে। দিগ্বিজয় বিকট স্বরে গর্জে উঠল, সূর্যবংশ বা নাগবংশ যাই হোক না কেন, আজ এই রক্তচন্দ্রের আলোয় রূপসার হৃৎপিণ্ড যখন এই কুণ্ডে পড়বে তখন মহাবিশ্বের কোনো শক্তি আমাকে রুখতে পারবে না। আমি হব অজেয়। অদ্রিন আসুক, ওকে আসতে দে। ওর তথাকথিত পবিত্র রক্ত দিয়েই আমি আমার বিজয়ের চূড়ান্ত তিলক আঁকবো। রূপসা তার অবশ্যই আসা শরীর আর ঝাপসা হয়ে আসা দৃষ্টি দিয়ে দিগ্বিজয়ের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক ম্লান কিন্তু বিজয়ী হাসি। সে অতি কষ্টে অস্ফুট স্বরে বলল, তুই বড্ড দেরি করে ফেলেছিস দিগ্বিজয়। তুই জানিস না, অদ্রিনের হাত যখন প্রথমবার আমার হাতে স্পর্শ করেছিল তখনই আমাদের আত্মা এক হয়ে গেছে, আমাদের জীবন এক সুতোয় বাঁধা। তুই আমাকে শেষ করে দিলে অদ্রিনের শরীরে থাকা সেই সূর্য তেজ এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটাবে, যা তোকে আর তোর এই নরক তুল্য অন্ধকূপকে জ্বালিয়ে ছাই করে দেবে।
রূপসার কথা শেষ হতে না হতেই অন্ধকূপের বিশাল দরজা এক প্রচণ্ড শব্দে চুরমার হয়ে গেল। সেই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ধুলো আর বেগুনি আগুনের কুণ্ডলি পাকিয়ে ভেতরে প্রবেশ করলো এক ছায়ামূর্তি। তার এক হাতে সোনালি আগুনের শিখা আর অন্য হাতে নীলাভ বিষের তেজ। অন্ধকূপ এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে নীলাঞ্জের শক্তির বিধ্বংসী প্রকাশ, তার সেই দানবীয় ছায়াসাপটি কঙ্কাল নাগদের হাড়ের খাঁচাগুলো মরমর করে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। নীলাঞ্জের চোখে তখন ক্রোধে জ্বলছে, তার প্রতিটা আঘাতে নাগলোকের মাটি কেঁপে উঠছে। কিন্তু অদ্রিন আজ যা করছে তা কোনো ধ্বংস নয়, বরং এক অলৌকিক শুদ্ধিকরণ। তার শরীরে সেই সোনালি আভা যেখানে স্পর্শ করছে সেখানকার কয়েকশো বছরে জমে থাকা অভিশাপ মুহূর্তে কেটে যাচ্ছে। কঙ্কাল নাগগুলো যখন তার সংস্পর্শে আসছে তখন তার যন্ত্রণায় চিৎকার না করে মিলিয়ে যাচ্ছে, যেন অদ্রিনের রক্তে থাকা সেই সূর্যবংশীয় তেজ তাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে। নীলাঞ্জ লড়তে লড়তে অদ্রিনের এই অবিশ্বাস্য রূপ দেখে চমকে গেল। সে চিৎকার করে বলল, অদ্রিন, তোমার ভেতর তো কেবল বিষ নয়, এক শুদ্ধ আগুন জ্বলছে। যাও, রূপসাকে বাঁচাও। আমি এই পথ আগলে রাখছি। একটা কঙ্কালকেও তোমার ছায়া স্পর্শ করতে দেব না। অদ্রিন তখন এক জ্বলন্ত নক্ষত্র। সে বিদ্যুতের গতিতে অন্ধকূপের মূল বেদির দিকে ধেয়ে গেল। পথে দিগ্বিজয়ের পালিত সেই বিভৎস নরখাদক প্রেতরা তার পথ রোধ করার চেষ্টা করলো। তাদের পচা মাংসের গন্ধ আর বিকট চিৎকারে বাতাস ভারী হয়ে উঠল। অদ্রিনের সোনালী কবজের কাছে তারা ঘেঁষতে পারল না। অদ্রিনের সাহসের উত্তাপে তারা শুকনো পাতার মতো পুড়ে ছাই হয়ে গেল। অবশেষে অদ্রিন সেই প্রকোষ্ঠে এসে পৌঁছালো যেখানে দিগ্বিজয় তার হাড়ের ছোড়া উঁচিয়ে ধরেছে। অদ্রিনের গগন বিদারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, দিগ্বিজয়, তোর সময় শেষ। সূর্য বংশের শেষ রক্ত আজ তোর এই অন্ধকার সাম্রাজ্যের বিনাশ ঘটাতে এসেছে। দিগ্বিজয় পিছনে ফিরে তাকালো। অদ্রিনের চোখে সেই বেগুনিয়া সোনালী সংমিশ্রণ দেখে তার হাতের হাড়ে ছোড়াটা সামান্য কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে মায়াবতীর গগন বিদারী চিৎকারে থরথর করে কেঁপে উঠল প্রতিটা কোণা। 18 বছরের জমানো দীর্ঘশ্বাস, বিচ্ছেদ আর হাহাকার আজ এক প্রলয়ঙ্কারী দাবানলে পরিণত হয়েছে। মায়াবতী তার মানবী রূপ ত্যাগ করে এক বিশাল প্রদীপ্ত নাগিনী রূপ ধারণ করলেন। তার সেই মোহনীয় ফিরোজা রঙের আঁশগুলো এখন আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে। মায়াবতী যখন সরাসরি দিগ্বিজয়ের সামনে গিয়ে ফনা তুলল তখন তার চোখের মণি দুটো ক্রোধে টকটকে লাল। দিগ্বিজয় তার পৈশাচিক শক্তির অহংকারে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। মায়াবতী গর্জে উঠল, দিগ্বিজয়, তুই আমার মেয়েকে ছুঁয়েছিস, আমার সংসার তছনছ করেছিস। তুই ভুলে গেছিস যে এক শান্ত নাগিনী যখন তার সন্তানের জন্য লড়াই করে তখন তাকে কেউ থামাতে পারে না। আজ কোনো কালো জাদু, কোনো পিশাচ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কথাটা শেষ করে মায়াবতী তার মুখ থেকে এক তীব্র নীল অগ্নিশিখা উদ্গীরণ করলেন। সেই আগুনের তেজ এতটাই ছিল যে অন্ধকূপের পাথরগুলো গলে লাভা হয়ে ঝরতে শুরু করলো। দিগ্বিজয় তার দানবীয় হাজারো সাপের লেজ দিয়ে সেই অগ্নিপিণ্ড আটকানোর চেষ্টা করলো, কিন্তু মায়াবতীর মাতৃস্নেহের এই প্রলয়ঙ্করী ক্রোধের সামনে তার সব পৈশাচিক প্রতিরক্ষা কোনো কাজ করলো না। নীল আগুনের সেই ধাক্কায় দিগ্বিজয় ছিটকে গিয়ে প্রকোষ্ঠের দেয়ালে আছড়ে পড়ল। তার শরীরের কালচে চামড়া পুড়ে ধোঁয়া বেরোতে লাগলো। সে যন্ত্রণা এক বিকট চিৎকার করে উঠল যা পুরো নাগলোক জুড়ে প্রতিধ্বনিত হলো। রূপসা আধবোজা চোখে দেখল তার মা আজ এক রণরঙ্গিনী। অদ্রিন এই সুযোগে রূপসার বেদির দিকে এক পা এগিয়ে গেল। সে দেখল দিগ্বিজয় শেষবারের মতো তার হাড়ের ছোড়াটি রূপসার দিকে ছুঁড়ে মারার চেষ্টা করছে। অদ্রিন বেদির কাছে পৌঁছে দেখল দিগ্বিজয় রূপসার বুকের কাছে ছোড়াটি নিয়ে গেছে। না। অদ্রিন এক বিশাল লাফ দিয়ে সরাসরি দিগ্বিজয়ের উপর আছড়ে পড়ল। দিগ্বিজয় অদ্রিনকে নিজের উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু অদ্রিন তার হাতে সেই সোনালী তেজ দিয়ে দিগ্বিজয়ের একটি সাপের মাথা চেপে ধরল। দিগ্বিজয়ের যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। অদ্রিন রূপসার হাতে শৃঙ্খলগুলো নিজের হাতে ছিঁড়ে ফেলল। রূপসা অদ্রিনের বুকে আছড়ে পড়ল। অদ্রিন, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো আরোহী? আজ হয় আমরা দুজনেই এই জগৎ থেকে মুক্তি পাবো, না হয় এক নতুন জগতের সৃষ্টি করব, আর যেখানে শুধু তুমি আর আমি থাকবো। দিগ্বিজয় ততক্ষণে দেয়ালের কোণ থেকে উঠে দাঁড়িয়েছে। তার অর্ধেক শরীর পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তার চোখের প্রতিহিংসা কমেনি। সে অট্টহাসি হেসে উঠল। মুক্তি? তোরা কেউ মুক্তি পাবি না। এই অন্ধকার কূপের ভিত্তি আমি করেছি নিজের রক্ত দিয়ে। তোরা এইখানে প্রবেশ করেছিস ঠিকই, কিন্তু এইখান থেকে বের হওয়ার পথ তোদের কারোর জানা নেই। ঠিক তখনই পুরো অন্ধকূপ কাঁপতে শুরু করলো। ওপর থেকে বিশাল বিশাল পাথরের চাই খসে পড়তে লাগলো। দিগ্বিজয় তার শেষ চালটি চাললো। সে নিজের হৃৎপিণ্ড ছিঁড়ে সেই বলিদান কুণ্ডে ফেলে দিল। সাথে সাথে চারিদিকে দেয়াল থেকে বিষাক্ত কালো লাভা বের হতে শুরু করলো। মায়াবতী আর নীলাঞ্জ ততক্ষণে অদ্রিনের কাছে পৌঁছে গেছে। নীলাঞ্জ চিৎকার করে বলল,
অদ্রিন, দিগ্বিজয় নিজেকে শেষ করে এই পুরো প্রকোষ্ঠকে সমাধি বানিয়ে দিচ্ছে। আমাদের হাতে সময় খুব কম। অদ্রিন দেখলো চারিপাশ থেকে বিষাক্ত লাভা তাদের ঘিরে ধরছে। সে রূপসাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তার লকেটে সেই সোনালি আলো এখন এক বিশাল বলয়ের মতো তাদের চারজনকে ঘিরে ফেলেছে, কিন্তু সেই বলয়টি বেশিক্ষণ এই দানবীয় লাভা আটকে রাখতে পারবে না। অন্ধকূপের প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞের মাঝে নাগমণির সেই স্বর্গীয় আভা এক মায়াবিনী স্তব্ধতা নিয়ে এলো। মণিটি অদ্রিন আর রূপসার ঠিক মাঝখানে শূন্যে ভাসছে, আর তার ভেতর থেকে নির্গত হওয়া সাদা আলো চারিপাশে বিষাক্ত কালো লাভাকে থমকে দিয়েছে। সেই অশরীরী কণ্ঠস্বর যখন আত্মত্যাগের শর্তটি ঘোষণা করলো, তখন রূপসার অদ্রিনের চার চোখ এক হলো। রূপসা কাপা কণ্ঠে বলল, অদ্রিন, তুমি তোমার পৃথিবী ছেড়ে এখানে এসেছো আমার জন্য। আমি চাই না তুমি তোমার মনুষ্যত্ব হারিয়ে এই পাতালের অন্ধকারে হারিয়ে যাও। আমি বরং সাধারণ মানবী হয়ে তোমার সাথে তোমার পৃথিবীতে ফিরে যাব। অদ্রিন মাথা নেড়ে বলল, না রোহি, তুমি নাগলোকের রাজকুমারী, এই রাজ্যের ভবিষ্যৎ। আর আমি, আমার রক্তে তো আগে থেকেই সূর্য বংশের অভিশাপ আর আশীর্বাদ মিশে আছে। আমি বরং পুরোপুরি তোমার জগতের হয়ে যাই। ঠিক সেই মুহূর্তে এক বিভৎস চিৎকার শোনা গেল। দিগ্বিজয় তার শরীর থেকে শেষ রক্তটুকু দিয়ে এক বিশাল বিষাক্ত তীর তৈরি করেছে এবং সেটি সরাসরি রুদ্রাক্ষের হৃৎপিণ্ডে লক্ষ্য করে ছুড়ে দিয়েছে। রুদ্রাক্ষ তখন মায়াবতীকে রক্ষা করতে ব্যস্ত, তার নজর দিগ্বিজয়ের দিকে নেই। বাবা, নীলাঞ্জ চিৎকার করে উঠলেও সে অনেক দূরে। অদ্রিন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল। সে তার এক হাত দিয়ে নাগমণিটি স্পর্শ করলো আর অন্য হাতে রূপসার হাত শক্ত করে ধরলো। সে চিৎকার করে বলল, পরিচয় আমি বিসর্জন দিলাম। আজ থেকে আমি আর সূর্য বংশের অদ্রিন নই, আমি কেবল নাগ বংশের রাজকুমারী রূপসার রক্ষক। অদ্রিনের কথা শেষ হতেই নাগমণি থেকে প্রচণ্ড এক আলোর বিস্ফোরণ ঘটল। সেই আলো অদ্রিনের শরীর দিয়ে প্রবাহিত হয়ে রূপসার শরীরে মিশে গেল। অদ্রিনের পিঠের চামড়া ফেটে গিয়ে এক বিশাল ডানা আর তার সারা শরীর হীরের মতো শক্ত রূপালি আসে ঢেকে গেল। সে এখন অর্ধ নাগ থেকে এক পূর্ণাঙ্গ সৌরনাগ যোদ্ধায় পরিণত হয়ে গেল। অদ্রিন বিদ্যুতের গতিতে গিয়ে দিগ্বিজয়ের সে বিষাক্ত তীরটি মাঝপথে হাত দিয়ে ধরে ফেলল এবং সেটি ফিরিয়ে দিগ্বিজয়ের বুকে গেঁথে দিল। দিগ্বিজয় অবিশ্বাসের দৃষ্টিতে অদ্রিনের নতুন রূপের দিকে তাকিয়ে রইল। তার বুক থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সে বুঝতে পারল নাগমণির পূর্ণ শক্তি এখন অদ্রিনের হাতে। মায়াবতী আর রুদ্রাক্ষ অবাক হয়ে দেখলেন অদ্রিনের আত্মত্যাগের ফলে নাগমণিটি এখন শান্ত হয়ে অদ্রিনের লকেটের সাথে স্থায়ীভাবে জুড়ে গেছে। রুদ্রাক্ষ, মণি ওভাবে জ্বলছে কেন? ওটা কি আমার সন্তানদের গ্রাস করে নেবে? না মায়া, ওটা গ্রাস নয়, ওটা একীভূত হওয়া। কিন্তু মনির শর্ত বড় কঠিন। আমাদের বংশের বা ওই সূর্য বংশীয় যুবকের কারো একজনকে নিজের অস্তিত্ব পুরোপুরি বিসর্জন দিতে হবে। অন্ধকূপের ভেতরটা তখন এক রুদ্ধশ্বাস থমথমে পরিবেশে ঘেরা। বাতাসের প্রতিটা কণা কোনো এক অদৃশ্য চাপে ভারী হয়ে উঠেছে। চারিপাশ ভাসিয়ে দিচ্ছে নাগমণির অদ্ভুত মায়াবী নীল আলো। ঠিক সেই মুহূর্তে মণির গভীর থেকে গভীর কণ্ঠস্বর ভেসে এলো। অদ্রিন আর রূপসা একে অপরের হাত এমনভাবে শক্ত করে ধরে আছে যেন মহাবিশ্বের কোনো শক্তি তাদের আলাদা করতে পারবে না। তাদের দুজনের শরীরের মিলনস্থল থেকে ঠিকরে বেরোচ্ছে নীল আর সোনালি আলোর এক অপূর্ব সংমিশ্রণ, যা তীব্র উত্তাপে পাতালের প্রাচীন পাথরগুলো মোমের মতো গলতে শুরু করেছে। রুদ্রাক্ষ আর মায়াবতী তখনও দিগ্বিজয়ের ভয়ঙ্কর কঙ্কাল সেনাদের সামলাতে ব্যস্ত, কিন্তু লড়াইয়ের মাঝেও তাদের সমস্ত উদ্বেগ আর নজর আটকে আছে অদ্রিন আর রূপসার উপর। বেদির উপর দিগ্বিজয় ছটফট করছে, তবুও তার চোখে হিংস্রতা কমেনি। সে অট্টহাসি দিয়ে উঠল, দেখ রুদ্রাক্ষ, তোর মেয়ে আর এই অদ্রিন এখন মনের জালে বন্দী হয়ে গেছে। কেউ বাঁচবে না। এই মণি কাউকে না নিয়ে বাঁচতে দেবে না। অদ্রিন রূপসার চোখের দিকে তাকালো। রূপসার সর্পিল সোনালী মণি এখন অশ্রুসিক্ত। অদ্রিন তার এক হাত দিয়ে রূপসার গাল স্পর্শ করলো। আরোহী, তুমি তো আমার প্রাণ। আমার 18 বছরের একাকী জীবনে তুমি ছিলে এক পশলা বৃষ্টি। আজ যদি কাউকে যেতে হয় তবে আমি যাব। না অদ্রিন, তুমি মানুষ, তোমার জগৎ আলাদা। তুমি কেন আমার নাগলোকের অভিশাপ নিজের কাঁধে নেবে? আমি 18 বছর পৃথিবীতে থেকে বুঝেছি মানুষের ভালোবাসা কত নিঃস্বার্থ। আমি মনির মাঝে নিজেকে সঁপে দেব। পাগলামি করো না আরোহী, তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে এসেছ। নীলাঞ্জ তোমার জন্য সারা পৃথিবী চষে ফেলেছে। আমার কেউ নেই, বাবা তো আছেনি, তিনি বুঝে নিবেন, কিন্তু তোমাকে ছাড়া আমার যে আমি নিঃস্ব। অদ্রিন আর রূপসার কথার মাঝে নীলাঞ্জ বিদ্যুৎ বেগে তাদের সামনে এসে দাঁড়ালো। তার সারা শরীর থেকে রক্ত চুয়ে পড়ছে। তোমরা দুজনেই চুপ করো। আমি রূপসার বড় ভাই। রূপসাকে রক্ষা করা শপথ আমি নিয়েছিলাম। অদ্রিন, তুমি আমার রক্ত ভাই হয়েছ।
আর যদি আত্মত্যাগ করতে হয় তবে এই নাগরাজ নীলাঞ্জয় করবে। ঠিক সেই মুহূর্তে দিগ্বিজয় তার শেষ জাদুকরী শক্তি সঞ্চয় করে ডক্টর রহমানের গলা চেপে ধরল। খুব তো ত্যাগের গল্প দিচ্ছিস সবাই। দেখ অদ্রিন, তোর বাবা আগে মরে নাকি তুই আগে মনির হাতে মরিস? ডক্টর রহমান যন্ত্রণায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে বললেন, অদ্রিন, তোদের প্রেম যেন অমর হয়, তুই পিছু পা হবি না বাপ। অদ্রিন ক্ষিপ্ত হয়ে উঠল। তার ভেতরকার সূর্যতেজ হঠাৎ এক ভয়ঙ্কর রূপ নিল। সে রূপসার হাত ছেড়ে দিয়ে দিগ্বিজয়ের দিকে ধেয়ে গেল, কিন্তু মণিটা তখন অদ্রিনকে টানছে। মণি থেকে বের হওয়া আলোর শিকল অদ্রিনের শরীরকে বেঁধে ফেলেছে। অদ্রিন যন্ত্রণায় চিৎকার করে বলল, দিগ্বিজয়, তোর বিনাশ আজ আমার হাতেই হবে। অদ্রিন তার হাতে সোনালি আলো দিয়ে দিগ্বিজয়ের বুকে এক প্রচণ্ড আঘাত করলো। দিগ্বিজয় ছিটকে গিয়ে নাগমণির উপর আছড়ে পড়ল। মণিটি অপবিত্র স্পর্শ সহ্য করতে পারল না। এক বিশাল বিস্ফোরণ ঘটল। ধুলায় অন্ধকার হয়ে গেল পুরো অন্ধকূপ। কিছুক্ষণ পর যখন ধোঁয়া কমলো তখন সবাই দেখলো দিগ্বিজয় কুৎসিত ধুলোর স্তূপে পরিণত হয়েছে, তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু রূপসা দেখলো অদ্রিন মাটিতে পড়ে আছে, তার শরীর থেকে সোনালি আভা ক্রমে ম্লান হয়ে যাচ্ছে। অদ্রিন, অদ্রিন কথা বলো। অদ্রিন চোখ মেলল, কিন্তু তার চোখের নীল রং এখন সাদা হয়ে যাচ্ছে। সে আর রূপসাকে দেখতে পাচ্ছে না। আরোহী, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার খুব শীত করছে। মায়াবতী দৌড়ে এসে অদ্রিনকে ধরলেন। তিনি দেখলেন অদ্রিনের বুকের ভেতর থেকে মণিটি তার সমস্ত প্রাণশক্তি শুষে নিয়েছে। সবাই যখন অদ্রিনকে নিয়ে ব্যস্ত, তখন অন্ধকূপের ফাটল দিয়ে আবারও সেই শ্বেত নাগে ছায়া ভেসে উঠল। সে মণির উপর ফনা ধরল। অদ্রিন তার অস্তিত্ব হারিয়েছে। সে এখন আর মানব সন্তান নেই। সে মনির এখন অবিদ্য একজন অংশ। কিন্তু রূপসা, তুই যদি অদ্রিনকে ফিরে পেতে চাস তবে তোকে এমন এক কাজ করতে হবে যা কোনো নাগিনী আজ পর্যন্ত করার সাহস করেনি। রূপসা দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি সব করতে রাজি, বলুন কি করতে হবে আমাকে। তোকে তোর এই নাগিনী রূপ, তোর বিষ, তোর অমরত্ব সব বিসর্জন দিয়ে একদম সাধারণ মানুষ হয়ে পৃথিবীতে ফিরে যেতে হবে। আর অদ্রিন, সে ফিরে আসবে ঠিকই, কিন্তু সে তোকে আর চিনতে পারবে না। সে হবে এক অচেনা জাদুকর। এ কেবল তোকে ঘৃণা করবে। নীলাঞ্জ আর্তনাদ করে উঠল, নাই হতে পারে না, এটা তো অভিশাপের চেয়েও বড় সাজা। রূপসা অদ্রিনের নিথর হয়ে পড়ে থাকা দেহের কপালে এক শেষ চুমু দিল। তার চোখের জল যখন অদ্রিনের কপালে পড়ল, তখন অদ্রিনের শরীরটা হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করলো। আমি রাজি, আমি পৃথিবীতে সাধারণ মেয়ে হয়ে থাকবো, ওর ঘৃণা সহ্য করব, কিন্তু ওকে আমি জীবিত দেখতে চাই। হঠাৎ পুরো নাগলোক এক ভয়াবহ ভূমিকম্পে কাঁপতে শুরু করলো। মায়াবতী আর রুদ্রাক্ষ দেখলেন তাদের চোখের সামনে থেকেই রূপসার অদ্রিন অদৃশ্য হয়ে যাচ্ছে। মায়াবতী পাগলের মতো চিৎকার করে বলল, নীলাঞ্জ, ওরা কোথায় গেল? রুদ্রাক্ষ, থামাও ওদের। নীলাঞ্জ নিচের দিকে তাকিয়ে দেখতে পেল এক টুকরো কাগজ মাটিতে পড়ে আছে। সেখানে রূপসার রক্ত দিয়ে লেখা, ভাই, আমাদের খুঁজতে এসো না। পৃথিবীতে এক নতুন আর ভয়ঙ্কর শত্রুর আবির্ভাব ঘটেছে, যে অদ্রিনের মস্তিষ্ক থেকে আমাদের সব স্মৃতি মুছে নিয়েছে। 3 মাস পর পৃথিবীর ব্যস্ততম শহরের এক ছোট্ট লাইব্রেরি মেয়ে বসে আছে। চারিদিকে ধুলো মাখা পুরনো বইয়ের সুবাস। লাইব্রেরি জানালার পাশে টেবিলে একা একই বসে আছে এক তরুণী। তার পরনে এখন অতি সাধারণ সুতির কামিজ। লাইব্রেরি তাকে সে এখন বই গুছিয়ে রাখছে। তার গলার রহস্যময় জন্মচিহ্নটি এখন আর নেই। সেখানে পড়ে আছে কেবল একটা হালকা কাটা দাগের মতো রেখা। যে অতীতকে সে সবার থেকে আড়াল করতে চায়, সেই চিহ্নটুকু সে সবসময় সযত্নে ওড়না দিয়ে ঢেকে রাখে। মেয়েটা জানে না তার আসল পরিচয় কি। তার স্মৃতির পাতায় কেবল কিছু অস্পষ্ট আর ঝাপসা কিছু ভেসে ওঠে। লেলিহান আগুনের শিখা, এক বিশাল নাগের ফনা, আরেক জোড়া মায়াবী নীল চোখ। প্রতি রাতে এক অজানা ব্যথায় সে সেই নীল চোখে যুবকের জন্য চোখের জল ফেলে, কিন্তু সে জানে না সেই যুবকটি আসলে কে, বা তার জীবনের সাথে ওই মানুষটার কী সম্পর্ক। লাইব্রেরির কাজ শেষ করে বেরোনোর সময় হঠাৎ বৃষ্টির ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল। মেয়েটা যখন ছাতাটা খোলার চেষ্টা করছে, তখন তার নজর পড়ল রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির দিকে। গাড়ির কাছের ওপাশ থেকে এক জোড়া চোখ অপলক দৃষ্টিতে তাকে লক্ষ্য করছে। মেয়েটার বুকের ভিতর এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। ওই তীক্ষ্ণ চাহনিটা তার খুব চেনা বলে মনে হলো, কিন্তু সেই দৃষ্টিতে সে কেবল ঘৃণা ছাড়া কিছুই অনুভব করতে পারল না। পরদিন সকালে লাইব্রেরিতে এক নতুন সদস্য এলো। দীর্ঘদেহী এক যুবক, পরনে দামি ধূসর স্যুট, চোখে রূপালী ফ্রেমের চশমা। তার হাঁটার ভঙ্গিতে এক আভিজাত্য, আর আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা এক শিকারী সত্তা।
সে সরাসরি আরোহীর ডেস্কে এসে দাঁড়ালো। আরোহী ফাইল থেকে মুখ তুলতে তার নিঃশ্বাস আটকে গেল। সে একই নীল চোখ, এই চোখ দুটো যেন বরফের মতো শীতল। এই বইটা কি পাওয়া যাবে? যুবকটি একটি পুরনো বইয়ের নাম বলল, সর্পরক্তের রহস্য। আরোহী একটু কাঁপা কাঁপা হাতে কম্পিউটারে চেক করতে শুরু করলো। আমি দেখছি স্যার, এই নামে কোনো বই আমাদের কালেকশনে আছে বলে তো মনে হয় না। যুবকটা একটু ঝুঁকে এলো। তার গলার লকেট থেকে এক মৃদু নীল আলো ঝিলিক দিয়ে আরোহীর চোখে পড়ল। আরোহীর মাথাটা মুহূর্তের জন্য বনবন করে ঘুরে উঠল। সে নিজেকে সামনে নিয়ে বলল, আপনি কি কোনো বিশেষ কারণে এই বইটা খুঁজছেন? যুবকের মুখে হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। বলা যেতে পারে আমি একজন সংগ্রাহক। আমি সেই সব জিনিস খুঁজে বের করি যা মানুষের চোখের আড়ালে থাকে। যেমন ধরুন, এই শহরে লুকিয়ে থাকা কিছু অমানসিক সত্তা। আরোহী ঢোক গিলল। আমি বুঝলাম না স্যার। যুবকটা তার লকেটে হাত রাখলো। বুঝতে পারবেন মিস, সময় হলে সব বুঝতে পারবেন। আপাতত এই কার্ডটা রাখুন, যদি বইটা পান আমাকে জানাবেন। যুবকটি কার্ডটা রেখে চলে গেল। আরোহী দেখলো কার্ডের উপর লেখা আরিশান ইশরাক ওরফে AI, অলৌকিক প্রত্নতত্ত্ববিদ। লাইব্রেরি সেই দিনের পর থেকে আরোহী জীবন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আয়নায় সেই রক্তিম লেখা অদ্রিন তোকে মারতে আসছে। অক্ষরগুলো তার চোখের সামনে বারবার ভাসছে, অথচ সেই অদ্রিন কে তা সে জানে না। তার মনে পড়ে কেবল সেই যুবককে যে নিজেকে জায়ান চৌধুরী বলে পরিচয় দিয়েছে। কিন্তু আরোহীর অবচেতন মন বলছে এই মানুষটির আসল পরিচয় আরো ভয়ঙ্কর, আরো অন্ধকার। অথচ কি অদ্ভুত, আরোহী জানে না এই অদ্রিন আসলে কে। তার মনে শুধু সেই যুবকের ছবি বারবার ফিরে আসছে যে নিজের নাম বলেছিল জাহান চৌধুরী। কিন্তু আরোহীর মন কোনোভাবেই তা মানতে চাইছে না। তার ভেতরের একটা সত্তা বারবার বলছে এই মানুষটা যতটা সহজ সেজে আছে আসলে সে ততটা সহজ নয়। তার এই সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে খুব ভয়ঙ্কর আর অন্ধকার এক সত্যি। আরোহীর অ্যাপার্টমেন্টের চারিপাশটা আজ অস্বাভাবিক নিস্তব্ধ। লাইব্রেরিতে সেই রহস্যময় যুবক আরিশান ইশরাকের সাথে দেখা হওয়ার পর থেকে আরোহীর ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। সে বারবার নিজেকে প্রশ্ন করছে কেন সেই অচেনা যুবকের চোখের দিকে তাকালে তার বুকটা এমনভাবে কেঁপে ওঠে। কেন মনে হয় এই শীতল নীল চোখের আড়ালে অনেকগুলো না বলার গল্প লুকিয়ে আছে। সেদিন রাতে আরোহী বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে খেয়াল করলো রাস্তার ঠিক উল্টো দিকে সেই কালো লিমুজিন গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইট নেভানো, কিন্তু হেডলাইটের কাছে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। হঠাৎ তার কলিং বেলটা বেজে উঠল। এই মাঝরাতে কে হতে পারে? আরোহী দরজার কাছে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে? ওপার থেকে কোনো উত্তর এলো না। আরোহী যখন আবারও জিজ্ঞাসা করতে যাবে তখন সে দরজার নিচ দিয়ে এক অদ্ভুত চন্দনের ঘ্রাণ পেল। এই ঘ্রাণটা লাইব্রেরিতে আরিশানের শরীর থেকে আসছিল। আরোহী দ্বিধা কাটিয়ে দরজা একটু ফাঁক করলো। দরজায় দাঁড়িয়ে আছে আরিশান ইশরাক। তার পরনে দামি ওভারকোট, হাতে একটা অফিস ব্যাগ। তার চুলগুলো বৃষ্টির পানিতে ভেজা, যা তার কপালে লেপ্টে আছে। তার চোখ দুটো আজ অন্য দিনের চেয়েও বেশি রহস্যময় দেখাচ্ছে। আরোহী এক দৃষ্টিতে অবাক হয়ে চেয়ে রইল। আপনি এই সময় এখানে কেন? আরিশান আরোহীর চোখের দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। তার চোখ একটু সংকুচিত হলো। সে নিজেই বুঝতে পারছে না সে কেন এখানে এসেছে। তার গলার এই লকেটটি আজ পথ দেখি এই ঠিকানায় নিয়ে এসেছে। আরিশান গম্ভীর এবং নির্লিপ্ত স্বরে, লাইব্রেরি, আমি আপনার ডেস্কে এই পেনটা ফেলে এসেছিলাম, ওটা আমার জন্য খুব জরুরি। সে তার হাত থেকে একটা পুরানো আমলের কারুকার্য করা কলম দেখালো। আরোহী অবাক হলো। কিন্তু এটা তো আমার ডেস্কে ছিল না। আর আপনি আমার বাসার ঠিকানা জানলেন কিভাবে? আরিশান একটু ভেতরে ঢোকার ভঙ্গি করলো। আরোহী অনিচ্ছা সত্ত্বেও সরে দাঁড়ালো। আরিশান ঘরের মাঝখানে এসে দাঁড়িয়ে চারপাশটা দেখলো। তার লকেটটি এখন আরোহীর উপস্থিতিতে মৃদু নীল আলো ছড়াচ্ছে। ঠিকানা খুঁজে বের করা আমার পেশার একটা অংশ মিস আরোহী। আমি একজন প্রত্নতত্ত্ববিদ। মাটির তলার গোপন রহস্য বের করাই আমার কাজ। আপনার এই অ্যাপার্টমেন্টে এমন কিছু একটা আছে যা আমাকে এইখানে টেনে এনেছে। আমি জানি না সেটা কি, কিন্তু আমি সেটা খুঁজে বের করবই। আরোহী একটু পিছিয়ে গেল। আপনি কিসের কথা বলছেন? আমি একজন সাধারণ মেয়ে, আমার কাছে এমন কিছুই নেই। আরিশান আরোহীর খুব কাছে এগিয়ে এলো। আরোহী ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু আরিশান তাকে স্পর্শ করলো না। সে কেবল আরোহীর কানের কাছে ঝুঁকে নিচু স্বরে বলল, আপনি কি জানেন মিস আরোহী, আপনার আশেপাশে সবসময় এক ধরনের সাপের বিষের ঘ্রাণ থাকে। আপনি সাধারণ কেউ নন। আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার এই অস্তিত্ব আমার গবেষণার জন্য খুব জরুরি। আরিশান হঠাৎ আরোহীর টেবিলের উপর রাখা সেই কার্ডটি তুলে নিল যা সে লাইব্রেরিতে দিয়েছিল। আমি আপনাকে
ভয় দেখাতে আসেনি, কিন্তু মনে রাখবেন আমি যা খুঁজি তা আমি পাই। আপনি যদি নিজেকে নিরাপদ রাখতে চান তবে কাল থেকে লাইব্রেরি আমার জন্য ওই বইটি খুঁজে রাখবেন, নয়তো আমাকে বারবার আপনার এই নির্জন বাসায় আসতে হবে। আরিশান চলে যাওয়ার জন্য ঘুরলো, কিন্তু দরজার কাছে গিয়ে আবারও থামলো। সে আরোহীর দিকে না তাকিয়েই বলল, আজ রাতে জানলা বন্ধ করে ঘুমাবেন। এই শহরে কিছু ছায়া ঘুরে বেড়াচ্ছে যারা আপনার রক্তের স্বাদ নিতে চায়। আমি চাই না আমার সাবজেক্ট আমার আগে অন্য কেউ নষ্ট করুক। আরিশান চলে যাওয়ার পর আরোহী দ্রুত দরজা বন্ধ করে দিল। তার হার্টবিট এখনো স্বাভাবিক হয়নি। সে জানালার কাছে গিয়ে দেখলো আরিশানের গাড়িটি ধীর গতিতে চলে যাচ্ছে। হঠাৎ অ্যাপার্টমেন্টের ছাদের উপর থেকে এক গম্ভীর স্বরে কেউ ডাকলো, রূপসা। আরোহী চমকে উঠে উপরে তাকালো। সে দেখলো সেই ডিটেকটিভ নীলাঞ্জ বারান্দার রেলিংয়ে বসে আছে। তার হাতে একটা নীল রঙের পাথর। ওকে ভেতরে ঢুকতে দিস না রূপসা। আরিশান তোকে চেনে না ঠিকই, কিন্তু ওর ভেতরে থাকা সেই মহানাগ শিকারীর আত্মা তোকে ঠিকই চিনে নিচ্ছে। ও তোকে নিয়ে গবেষণা করতে চায় না, ও যাতে ও লকেটের ওই ভ্রমণটি প্রাণ পায়। আপনি কি, কেন আমাকে বারবার রূপসা বলে ডাকছেন? আর ওই আরিশান লোকটাই বা কি চাই? নীলাঞ্জ নিচে লাফ দিয়ে নামলো। সে আরোহীর সামনে এসে দাঁড়ালো। কাল সকালে লাইব্রেরিতে যাস না, আরিশান তোকে এক জালে আটকাচ্ছে। সে তোকে এমন একদিকে আমন্ত্রণ জানাবে যেখানে যাওয়ার পর তুই আর ফিরে আসতে পারবি না। কথাটা বলে নীলাঞ্জ দরজা খুলে বাইরে চলে গেল। আরোহী মাথা চেপে ধরে মাটিতে বসে আছে। তার সাথে এসব কিছু হচ্ছে, কিছুই বুঝতে পারছে না। আর ওই ডিটেকটিভ কিভাবে আসলো আমার বারান্দায়? পরদিন সকালে আরোহী লাইব্রেরিতে পৌঁছাতে দেখলো তার ডেস্কে একগুচ্ছ নীল গোলাপ রাখা। গোলাপের পাপড়ি থেকে টপ টপ করে নীল রঙের শিশির পড়ছে। সেখানে একটা চিরকুটো রাখা আছে। আজ রাত 8টায় দারোয়াল ফুড রেস্টুরেন্টে আপনার জন্য অপেক্ষা করব। বইটির খোঁজ তুমি সেখানেই দিবে। আরিশান ইসরাত। আরোহী গোলাপগুলো হাতে নিতেই তার হাতের তালু হঠাৎ ফিরোজা রঙের হয়ে জ্বলে উঠল। সে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে দেখলো তার চোখের ভিতর এক সেকেন্ডের জন্য একটা সাপের প্রতিচ্ছবি ফুটে উঠল। ওদিকে আরিশান তার গবেষণাগারে বসে পুরনো লকেটটি দেখছে। লকেটের ভেতরে সাপের ভ্রূণটি এখন স্পষ্টভাবে একটি মানুষের কঙ্কালে রূপ নিতে শুরু করেছে। আরিশান নিজে মৃদু হাসলো। মিস আরোহী, তোমার ওই নীল গোলাপের পিশাচ রাতে তোমাকে আজ আমার কাছে নিয়ে আসবে। তারপর শুরু হবে আমাদের আসল পরিচয় পর্ব। শহরের সবচেয়ে পুরনো এবং অভিজাত রেস্টুরেন্ট দ্য রয়্যাল ফোর্ট। এর স্থাপত্যে যেমন আভিজাত্য আছে, তেমনি প্রতিটা দেয়ালে যেন লুকিয়ে আছে শত বছরের রহস্য। আরোহী একটা নীল রঙের শাড়ি পরে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। তার হাতে আরিশানের দেওয়া নীল গোলাপটি। রেস্টুরেন্টে একটি টেবিলে জানালার পাশে বসেছিল আরিশান ইশরাক। আজ তার পরনে ধবধবে সাদা শার্ট আর কালো ব্লেজার। মোমবাতির টিমটিমে আলোয় তার নীল চোখ দুটো আজ আরও বেশি উজ্জ্বল এবং নিষ্ঠুর দেখাচ্ছে। আরোহী ধীরে ধীরে তার টেবিলের সামনে এসে দাঁড়ালো। আরিশান মাথা তুলে তাকালো। তার চাহনিতে এক ধরনের শিকারী চাহনি ফুটে উঠল। আমি জানতাম আপনি আসবেন। নীল গোলাপেরা অপেক্ষা করা কোনো সাধারণ নারীর পক্ষে সম্ভব নয়। আরোহী বসলো। তার গলা শুকিয়ে আসছে। গোলাপগুলো সুন্দর ছিল, কিন্তু তার রংটা, ওটা কি স্বাভাবিক? আরিশান একটু ঝুঁকে এসে বলল, এই পৃথিবীতে অনেক কিছুই স্বাভাবিক নয় আরোহী মিস। যেমন ধরুন আপনার এই নীল শাড়ির সাথে মিশে যাওয়া আপনার গায়ের সেই অদ্ভুত স্মেল। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আরোহী মাথা নাড়ল। আপনি কি কখনো স্বপ্নে কোনো মৃত নগরী দেখেছেন, যেখানে সাপেরাই সম্রাট, যেখানে বাতাস বিষাক্ত কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয় না? আরোহী চমকে উঠল। এই যুবকটি কি তার মনের কথা পড়তে পারে? সে তো প্রতি রাতেই এমন কিছু দেখে। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি বইটির খবর নেওয়ার জন্য ডেকেছেন, নাকি আমার স্বপ্ন নিয়ে গবেষণা করতে? ওয়েটার এসে রেড ওয়াইন ঢেলে দিয়ে গেল। আরিশান তার গ্লাসটা তুলে আরোহীর গ্লাসের সাথে ঠুকল। বইটি তো কেবল একটা বাহানা। আমি আসলে দেখতে চেয়েছিলাম আপনি আমার চিঠি পেয়ে এখানে আসার জন্য কতটা আগ্রহী। আপনি কি জানেন আপনার চোখে এক ধরনের ভয় আছে যা আমাকে আপনার দিকে আকর্ষণ সৃষ্টি করে। আরিশান হঠাৎ টেবিলের উপর আরোহীর হাতের উপর নিজের হাত রাখলো। তার স্পর্শে আরোহীর শরীরের ভেতর দিয়ে এক বিদ্যুৎ বয়ে গেল। হাত সরাতে চাইল, কিন্তু আরিশান তার হাত শক্ত করে চেপে ধরল। আরিশান হিমশীতল কণ্ঠে বলল, পালানোর চেষ্টা করবেন না। আজ রাতে আমরা একে অপরকে অনুভব করব। আপনার ওই কালচে দাগটি যখন আমার লকেটের টানে স্পন্দিত হয়, তখন আমার মনে হয় আমি আপনাকে কোনো এক জন্মে নিজের হাতে শেষ করেছিলাম।
আর সেই অসমাপ্ত কাজটাই আমাকে বারবার আপনার দিকে টেনে আনে। আরোহী যন্ত্রণায় ডুকরে উঠল। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না মিস আরোহী, আমি আপনাকে সতর্ক করছি। আপনি যাদের বিশ্বাস করছেন তারা আপনাকে মিথ্যে বলছে, বিশেষ করে ডিটেকটিভ নীলাঞ্জন নামের লোকটা। সে কি আপনাকে বলেনি যে আমি আপনাকে ব্যবহার করে নিজের সাম্রাজ্য ফিরে পেতে চাই? ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। আরোহী দেখলো জানালার ওপারে বৃষ্টির মধ্যে নীলাঞ্জ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ফিরোজা রঙের পাথর, যা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। নীলাঞ্জ ইশারায় আরোহীকে বেরিয়ে আসতে বলছে। আরিশান হাসলো। সে জানালার দিকে না তাকিয়ে বলল, বেচারা নীলাঞ্জ, সে জানে না যে এই রেস্টুরেন্টের প্রতিটি কোণা আমার ইশারায় চলে। নীলাঞ্জ আজ রাতে আপনার ছায়া পর্যন্ত স্পর্শ করতে পারবে না মিস আরোহী। আরিশান তার লকেটটা বের করলো। লকেটের ভেতর সাপের ভ্রূণটি এখন স্পষ্টভাবে একটা রূপালী সাপের মতো নড়াচড়া করছে। লকেটটা থেকে এক তীব্র নীল আলো বেরিয়ে আরোহীর গলার সেই দাগটিকে আঘাত করলো। আরোহী হঠাৎ অনুভব করলো তার শরীরের ভেতর কোনো এক সুপ্ত শক্তি জেগে উঠছে। তার সোনালী চোখের মণিগুলো আবারও সর্পিল হয়ে উঠল। সে এক অশরীরী কণ্ঠে বলে উঠল, আরিশান, তোমার সময় শেষ হয়ে আসছে। তুমি যাকে শিকার ভাবছো সে তোমার রক্ষক হতে পারত, কিন্তু তুমি অন্ধকার বেছে নিয়েছো। আরোহীর কণ্ঠস্বর শুনে আরিশান মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখলো আরোহীর গায়ের শাড়িটি যেন রূপালী আশে রূপান্তরিত হতে শুরু করেছে। কয়েক সেকেন্ড পরেই আরোহী জ্ঞান হারিয়ে টেবিলের উপর ঢলে পড়ল। আরিশান তাকে কোলে তুলে নিল। আরিশান আরোহীকে নিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে ওঠার আগে নীলাঞ্জ তার পথ আগলে দাঁড়ালো। ছেড়ে দে ওকে আরিশান, ও তোর আপন কেউ হতে পারতো যদি তুই নিজের অতীত মনে রাখতে পারতিস। অতীত কেবল দুর্বলদের জন্য নীলাঞ্জ, আর বর্তমানে আরোহী শুধুই আমার এক্সপেরিমেন্ট। আরিশান গাড়ি স্টার্ট দিল। গাড়িটা যখন চলতে শুরু করলো তখন আরোহীর হাত থেকে সে নীল গোলাপটি নিচে পড়ে গেল। গোলাপটা মাটিতে পড়তে এক বিশাল নীল আগুনের কুণ্ড তৈরি হলো, যা আরিশানের গাড়ির চারিপাশ ঘিরে ফেললো। হঠাৎ আরিশান দেখলো তার নিজের হাতেও নীল আশ ফুটে উঠছে। সে যন্ত্রণায় স্টিয়ারিং ছেড়ে দিল। গাড়িটি একটা গাছের সাথে ধাক্কা লেগে থেমে গেল। আরিশান জ্ঞান হারালো, কিন্তু আরোহীর তখন জ্ঞান ফিরে এলো। আরোহী দেখলো আরিশানের লকেটটা খুলে নিচে পড়ে আছে। আরোহী লকেটটা হাতে নিল। লকেটটা স্পর্শ করতেই আরোহীর চোখের সামনে ভেসে উঠল নাগলোকের কিছু দৃশ্য। নীলাঞ্জ, রুদ্রাক্ষ, মায়াবতী আর এক যুবক যে আরোহীকে আগলে রাখছে। সেই যুবকটির চেহারা হুবহু আরিশানের মতো, কিন্তু তার চোখে ছিল অসীম প্রেম। আরোহী ফিসফিস করে বলে উঠল, তবে কি এই লোকটাই আমার সব ছিল? কিন্তু ও এখন আমাকে মারতে চাইছে কেন? আরোহী দেখলো আরিশানের কপালে রক্ত পড়ছে। গাড়ির সামনের অংশটুকু দুমড়ে মুচড়ে গেছে। বনের নির্জন রাস্তায় কুয়াশা আর নীল আগুনে লেলিহান শিখা এক অশুভ পরিবেশ তৈরি করেছে। আরিশান ইশরাক স্টিয়ারিং হুইলের উপর মাথা রেখে নিথর হয়ে পড়ে আছে। তার ললাট বেয়ে ঝরা গাঢ় রক্ত গাড়ির ড্যাশবোর্ডের উপর এক অদ্ভুত নকশা তৈরি করছে। আরোহী রূপসা অলৌকিকভাবে অক্ষত। তার শরীরের নাগিনী শক্তি হয়তো তাকে ভয়াবহ আঘাত থেকে বাঁচিয়ে নিয়েছে। সে কাঁপা কাঁপা হাতে আরিশানের লকেটটি ধরে আছে। এই লকেটটি তার হাতে তালুতে বরফের মতো শীতল অনুভূতি দিচ্ছে, কিন্তু তার ভেতর থেকে এক ধরনের হৃদস্পন্দন সে অনুভব করতে পারছে। আরোহী আরিশানের দিকে তাকালো। তাকে এই অবস্থায় দেখে আরোহীর বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কেন ওর জন্য এত ব্যথা অনুভব করছি? ও আমার কেউ নয়। আরোহী এই লকেটটা আরিশানের গলার কাছে নিয়ে যেতে এক অলৌকিক দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠল। সে দেখলো এক বিশাল প্রাসাদের বারান্দায় সে দাঁড়িয়ে আছে, আর আরিশান, যার চোখে ছিল শরতের মেঘের মতো কোমলতা, সে আরোহীর চুলে একটা ফুল গুজে দিচ্ছে। অতীতে রূপসা, যদি কখনো এমন হয় যে আমি তোমাকে চিনতে পারছি না, সেদিন কিন্তু আমার হৃদস্পন্দন তোমাকে ঠিকই চিনে ফেলবে, কারণ আমাদের আত্মা একই সুতায় গাঁথা। বর্তমান আরোহীর চোখের অশ্রু আরিশানের ক্ষতবিক্ষত হাতের উপর পড়ল। সে চিৎকার করে উঠল, অদ্রিন, ওঠো, দয়া করে চোখ খোলো। কিন্তু আরিশান চোখ মেলল না। হঠাৎ লকেটের ভেতরকার সেই রূপালী সাপের ভ্রূণটি লকেট ভেদ করে বেরিয়ে এলো। সেটি একটি জীবন্ত সাপের অবয়ব নিয়ে আরিশানের বুকের উপর ফনা তুলে দাঁড়ালো। সাপটি আরোহীকে আক্রমণ করতে চাইল, কিন্তু আরোহীর চোখ যখন সোনালী হয়ে উঠল, সাপটি নিস্তেজ হয়ে আবারও লকেটে ঢুকে গেল। ঠিক সেই মুহূর্তে বনের অন্ধকারের ভেতর থেকে নীলাঞ্জ বেরিয়ে এলো। তার পরনে সেই আগের দিনের কালো কোট, চোখে গভীর বিষাদ। সে দেখলো আরোহী আরিশানকে বাঁচানোর চেষ্টা করছে। ছেড়ে দে ওকে রূপসা, এই লোকটা এখন তোর জন্য অভিশাপ। ওর ভেতরে থাকা নাক শিকারী ওকে দিয়ে তোর ক্ষতি করাবে।
এটাই সুযোগ। লোকটাকে নিয়ে আমার সাথে আয়, আমরা নাগলোকে ফিরে যাওয়ার পথ খুঁজে পাবো। আরোহী নীলাঞ্জের দিকে ফিরে গর্জে উঠল। না, আমি ওকে এভাবে রেখে যেতে পারি না। আপনি কে আমি জানি না, আপনি আমাকে রূপসা বলছেন কেন তাও আমি জানি না, কিন্তু এই লোকটার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে সাহায্য করুন ওকে বাঁচাতে। নীলাঞ্জ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে নিয়তি তাদের আবার সে একই মোহনায় এনে দাঁড় করিয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এলো এবং আরিশানকে গাড়ি থেকে বের করতে সাহায্য করলো। ঘণ্টাখানেক পর আরিশানের বিশাল ভিলার অন্ধকার শয়নকক্ষে আরিশানকে শুইয়ে দেওয়া হয়েছে। আরোহী তার মাথার পাশে বসে ক্ষত পরিষ্কার করে দিচ্ছে। নীলাঞ্জ ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। হঠাৎ আরিশান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল। তার নীল চোখ দুটো এখন লাল হয়ে আছে। সে আরোহীর হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। আরিশান অত্যন্ত দুর্বল কিন্তু হিংস্র স্বরে বলে উঠল, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি বলেছিলাম না আমার আগে অন্য কেউ যেন তোমাকে নষ্ট না করে? এই নীলাঞ্জ কেন আমার ঘরে? আমি শুধু আপনাকে সাহায্য করতে চেয়েছি। আরিশান টলতে টলতে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে আরোহীকে দেয়ালের সাথে চেপে ধরলো। তার শরীরে সেই নীল আঁশগুলো এখন আবারও ফুটে উঠছে। আরিশান আরোহীর ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস আরোহীর মুখে আছড়ে পড়ছে। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।